গাইস কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা জানো যে আমরা ডেথ নোট সিরিজটা তাড়াতাড়ি শেষ করতে যাচ্ছি, বিকজ সিরিজ শুরু করলে যেটা হয় প্রতিদিন ভিডিও দিতে হয়, বিশাল একটা চাপ। তো মূলত আমরা সিরিজ কিছুদিনের জন্য বন্ধ রাখবো। ডেথ নোটটা শেষ হলে আমরা নতুন যার একটা সিরিজ শুরু করতে চেয়েছিলাম সেটা শুরু না করে সোলো যে সিনেমাগুলো রয়েছে, জাপানিজ অনেক সোলো সিনেমা রয়েছে, এনিমি সিনেমা প্লাস হলিউডের, সেই সিনেমাগুলো আমরা 1 মাস চালাবো। মানে এরকমই সিদ্ধান্ত আমরা নিয়েছি যাতে আমার উপর চাপ কম পড়ে। অ্যাকচুয়ালি হয় কি, যদি আমরা সোলো সিনেমা চালাই তাহলে ইচ্ছেগুলো আমি মাঝে 2-1 দিন গ্যাপ নিতে পারবো, কিন্তু সিরিজ করলে যেটা সমস্যা হয় প্রতিদিন ভিডিও দিতেই হবে, যেটা একটা বিশাল চাপ। তো এই জন্য আমরা ডেথ নোটটা দ্রুত শেষ করতে যাচ্ছি। তো চলো শুরু করি। তো 34 নম্বর এপিসোডের শুরুতে আমরা মিকামের সিন দেখতে পাই, মানে এক্স কিরা, আর জাবানি তার পিছু করছিল, আই মিন নিয়ারের লোক। আর সে নিয়ারকে আপডেট দেয় যে লোকটি ওই মেয়েটাকে বিরক্ত করছিল সে একদম নিচে পড়ে মারা গিয়েছে, এবং ওই সময় মিকামি তার নোটবুকে কিছু লিখছিল, আর তার কিছু সেকেন্ড পরই সে মারা গিয়েছে। তো রেস্টার তখন বলে এখন আমরা জেনে গিয়েছি। নিয়ার বলে হ্যাঁ। তো সেই হিসেবে আমাদের মিকামির উপর কড়া নজর রাখতে হবে, পাশাপাশি আরেকটা জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে, ওই শিনিগামি। আর আমাদের এটাও ভাবতে হবে যে শিনিগামি যদি জেনে যায় যে আমরা ওর পিছু করছি তাহলে ও মিকামিকে সব বলে দেবে। রেস্টার তখন বলে কিন্তু শিনিগামি তো শুধুমাত্র তারাই দেখতে পারে যারা ওই ডেথ নোটটা টাচ করেছে, যাকে আমরা দেখতেই পাই না তার কাছ থেকে সাবধান থাকা অনেক কঠিন। নিয়ার তখন বলে আমি জানি এটা কঠিন, প্লিজ এটা করো। আর জাবানি তখন বলে আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তো এখানে আমরা আবার হোটেলের সিন দেখতে পাই, লাইট এখানে বায়োট্যাপস চেক করছিল, আর আইজাবা মনে মনে বলে আজকে আবার এই রুমে লাইট আর টাকাটার সাথে দেখা করতে চলেছে। এবং আমরা একটা সিক্রেট মিটিং শুরু করেছিলাম যেখানে টাকাটার কাছে কল এসেছিল কিরার কাছ থেকে, আর তারপর থেকে সার্ভিলেন্স ক্যামেরা সরিয়ে ফেলা হয়েছে। তো যেহেতু ক্যামেরা সরিয়ে ফেলেছে তার মানে আমার কাছে মনে হয় ওরা আমাদের কাছ থেকে লুকিয়ে কোনো কথা বলেছে, এবং হতে পারে ওরা কোনো কাগজে লিখে ওদের মধ্যে কথা বলেছে। এবং তখনই লাইট সেখানে চলে আসে আর বলে আমি পুরো রুম চেক করে নিয়েছি, এখানে কোনো বায়োটেপস নেই, শুধু একটা বায়োটেপস রয়েছে যেটা আমার মধ্যে লাগানো। আইজাবা তখন বলে এর মানে শুধুমাত্র এখন বাথরুম চেক করা বাকি রয়েছে। তো লাইট এরপর বাথরুম চেক করতে যায়, আর আইজাবা মনে মনে বলে লাইট বায়োটেপস আর ক্যামেরা নিয়ে এত ভাবছে কেন? প্রথমত কিরা কেন এই মিটিং হতে দিচ্ছে? কিছু তো গন্ডগোল এখানে আছেই। কিরা কেন ওদের সাথে এত কথা বলতে চাইবে? আর যদি লাইটরা সত্যি নোট লিখে কথা বলতে থাকে বা কাগজে লিখে কথা বলতে থাকে তাহলে এটা কনফার্ম করার একটা উপায় রয়েছে। আর তখন আইজাবা করে কি নোটপ্যাডের লাস্ট পেজে তার নখ দিয়ে একটা চিহ্ন বানিয়ে দেয়। আর আমাদের রাতের বেলার সিন দেখানো হয় যেখানে কিমি টাকাটা বলে লাইট আমি তোমাকে বলতে চাইছি যে কাল মিশা আমানের সাথে আমি একা দেখা করেছি, আমরা সেখানে কিছু কথা বলেছি। মনসুরা তখন বলে লাইট তো ফেসে গিয়েছে, দুইটা মেয়ের মাঝে ফেসে গিয়েছে। ইডে বলে মনসুরা তোমাকে এত খুশি লাগছে কেন? আর ওদিকে কিমি বলে মিস আমানে বলেছে সে পপ মিউজিকের ফেস্টিভ্যালে তোমাদের দুজনের এঙ্গেজমেন্টের অ্যানাউন্স করবে। আর তারপর কিমি বলে মিশা কি তোমার জন্য অনেক বড় ম্যাটার করে? আর এই কথা শুনে মনসুরা আরো খুশি হয় এবং বলে লাইট ফেসে গেছে, লাইট ফেসে গেছে। আর আইজাবা তখন ওকে বকা দিয়ে চুপ করিয়ে দেয়। আর লাইট তখন বলে দেখো ওর সাথে আমি ব্রেকআপই করতে পারছি না, আমি ওর উপর বিরক্ত হয়ে গিয়েছি। লাইট মনে মনে বলে মিশা একদম বোকা, ও কেন এগুলো করছে? না টাকাটাও বোকা, ওর কোনো কাজ নেই, সব মেয়েরা একই রকম, আমার উপর লাইন মারতে চায়, আমার সাথে প্রেম করতে চায়। আর এরপর লাইট নোটে লেখে মিকামির আগেই মিশাই ক্রিমিনালদের পানিশ করে ইনচার্জেস ছিল, এবং সে কোনোভাবে কিরার শক্তি পেয়েছিল আর জেনে গিয়েছিল যে আমি কিরা, আর এর জন্য আমি কিছুই করতে পারিনি, ওকে আমার রাখতেই হয়েছিল। আর এটা হতেই পারে না আমি কোনো একটা মেয়েকে চুজ করব। আর এটা পরে টাকাটা মনে মনে বলে আগে মিশা কিরার হয়ে কাজ করতো, এখন আমি। আর মিশা যেহেতু সেকেন্ড কিরা ছিল তো লাইটের কাছে মিশাকে বেছে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না, কিন্তু লাইট নিজে আমাকে স্পেশালি বেছে নিয়েছে। মিশার মতো আমার কাছে কোনো বই আসেনি যে তার জন্য বেছে নিয়েছে, লাইট নিজের ইচ্ছে আমাকে নিয়েছে। তো লাইট তখন বলে প্লিজ টাকাটা বিশ্বাস করো, আমার জন্য শুধুমাত্র তুমি রয়েছো। তো তখন কিমি টাকাটা বলে কি শুধু তুমি আছো আমার জন্য? মানে লাইট তুমি তো এর থেকে অনেক ভালো লাইন বলতে পারতে। এখানে আইজাবা ওদের কথা বোঝার চেষ্টা করে, কিন্তু পেছনে তখনও মনসুরা কথাই বলছিল এবং ওকে কনসেন্ট্রেট করতে দেয় না। আর তখন আইজাবা উঠে মনসুরাকে আর ইডেকে চুপ করে দেয়। সে বলে তোমরা কি শান্ত হতে পারো? কিমি তখন বলে ঠিক আছে লাইট, আমি তোমার উপর ভরসা করছি, কিন্তু মনে রেখো যদি তুমি মিথ্যা বলো তোমার অবস্থা অনেক খারাপ হবে, আমি কিরাকে বলে দেবো। আর লাইট বলে কিরা, আমি জানি এই দুনিয়ার কিরাকে প্রয়োজন, কিন্তু আমি ভাবছিলাম যে আমি কি সবসময় তোমার সাথে থাকতে পারবো? অন্যভাবে বললে আমি কিরাকে ঘৃণা করি কারণ সে তোমার স্পোক্স পার্সন হিসেবে বেছে নিয়েছে। না মানে ঠিক আছে ও বেছে নিতে পারে, কিন্তু আমি যদি তোমার সাথে সম্পর্ক করি ও তো আমার সমস্যা করতে পারে। তাছাড়াও ক্রিমিনালদের মারে, আমি তো ক্রিমিনাল নই। তো আমরা দুজন যদি একসাথে থাকতে চাই আমাদের পুরো অধিকার রয়েছে একসাথে থাকার। তো মুখেই কথা বলে লাইট করে কি কিউমিকে আরেকটা নোট দেয়, সেখানে লেখা ছিল নিচের লাইন জোরে পড়ো, যেখানে লেখা ছিল আমরা একসাথে সুখে শান্তিতে থাকতে পারবো, আর এটা তখনই হতে পারবে যখন আমাদের কোনো প্রতিপক্ষ থাকবে না। আর মুখে লাইট বলে হ্যাঁ যখন কিরা থাকবে না। আর তারপর লাইট আবারও বলে আমাদের কিরাকে অ্যারেস্ট করা উচিত। এটা শুনে সবাই তো অবাক হয়ে যায়। আর কিউমি তখন বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো, কিরাকে অ্যারেস্ট করা প্রয়োজন, এতে আমরা সুখে থাকতে পারবো। আর লাইট বলে সত্যি মিস টাকাটা, তুমি কি সিরিয়াস? টাকাটা বলে হ্যাঁ, তাহলে আমার তোমার সাহায্যের প্রয়োজন হবে, আর এতে তুমি তোমার প্রাণ ঝুঁকিতে ফেলবে, পারবে তুমি? আর আমিও পুলিশের বিরুদ্ধে যাব, আর পাশাপাশি তোমাকেও কিরার সাথে সাথে পুরো দুনিয়ার বিরুদ্ধে যেতে হবে। তুমি কি এটার জন্য প্রস্তুত? কারণ পুরো দুনিয়া কিরাকে সাপোর্ট করে। আর তখন কিমি একটু ভাবে, আর টাস্ক ফোর্সের মেম্বার একটু ওয়েট করে যে এতক্ষণ থেমে রয়েছে কেন। কিমি তখন তারপর বলে আচ্ছা ঠিক আছে। আর তারপর নোটস পড়ে বলে আমি তোমাকে সাহায্য করবো যাতে আমরা দুজন সুখে থাকতে পারি একসাথে। মনসুরা বলে চমৎকার। লাইট তো খেলা
খেলাই পাল্টে দিয়েছে, ওর প্রেমের ফাঁদে সবাইকে ফেলে দেয়, ইউজ করে দেয়। কোথায় কিউমি এসেছে লাইটের উপর সন্দেহ করার জন্য মিশাকে নিয়ে, কিন্তু লাইট পুরো খেলাই পাল্টে দিয়েছে, উল্টো কিউমিকে সাহায্য করার জন্য রাজি হয়ে গিয়েছে। আর অন্যদিকে জামানে নিয়ারের সাথে কন্ট্যাক্ট করে এবং তাকে বলে আমি তোমাকে রিপোর্ট দিতে চাই। মিকি মাসকে নিজেই নিজের সাথে কথা বলছিল, সে যখন অনেক দূরে ছিল, আমি তাই এর জন্য তার আওয়াজ রেকর্ড করতে পাইনি, কিন্তু তার ফেস পুরোপুরি ক্যাপচার করে নিয়েছি। অ্যাকচুয়ালি মিকামি যখন তার কাজের মধ্যে ব্রেক নিচ্ছিল সেই সময়কার ফুটেজ এটি। আর এরপর আমরা দেখতে পাই যে একটা কাগজ নড়ে ওঠে আর জামানি বলে দেখো কিছু বলছে, আর এখানে রেস্টার মিকামি লিপ রিড করে। জামানি বলে মনে হয় সামনে কাগজ নড়ছে, এটার জন্য রিয়াক্ট করছে, কিন্তু সে বলে দাঁড়াও আমি জুম করে দেখছি। তো এখানে রেস্টার জুম করে বুঝতে পারে ওই শিনিগামি যে আমাকে ডেথ নোট দিয়েছিল, এরপর থেকে সে আমাকে আর দেখা দেয়নি। তো এটার অর্থরা বুঝতে পারে না, কিন্তু আমরা একটু পরে বুঝতে পারবো। আর তারপর নেয়ার বলে মিকামিকে তাহলে এক শিনিগামি ডেথ নোট দিয়েছিল, কিন্তু আমার মনে হয় না শিনিগামি ওর পিছু করে, তার মানে ওর সাথে শিনিগামি নেই, ওকে আমরা পিছু করতেই পারি। আর অন্যদিকে আমরা দেখতে পাই লাইট আর কিউমির মিটিং ওভার হয়ে গিয়েছে আর কিউমি সেখান থেকে চলে যায় আর টাস্ক ফোর্সের তারও স্বস্তির নিঃশ্বাস নেয়। মনসুরা বলে প্রতিদিন এসব করা অনেক কঠিন হচ্ছে, ঘন্টা ধরে বসে থাকতে হয়, শুনতে হয়। ঈদে তখন বলে তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে না তুমি ক্লান্ত, উল্টো তুমি হাসছো। আইজা বলে ঠিক আছে আমি হোটেলে যাচ্ছি, হোটেল থেকে চেক আউট করতে হবে, মানে হোটেলের রুমের টাকা টুকা দিয়ে ক্লিয়ার করতে হবে। মনসুরা বলে থ্যাংক ইউ আইজাবা। আর সেইটিকে বলে আইজাবার জন্য সকল হোটেলের রিজার্ভেশন এবং চেক আউট করা কত কঠিন তাই না। আইজাবা তখন দেখে লাইট সেখান থেকে ট্যাক্সিতে বসে চলে যায় আর আইজাবা এরপর রুমে যায় আর আইজাবা ওই নোটপ্যাডে তার নখের যে চিহ্ন আছে কিনা সেটা চেক করতে যায়, কিন্তু সেখানে কোনো নখের চিহ্ন নেই এবং বাকি নোটপ্যাডগুলোও চেক করে এবং একটাতেও নখের চিহ্ন পায় না এবং বলে আমি 4টি মার্ক রেখেছিলাম, তার মধ্যে থেকে 2টা গায়েব হয়ে গিয়েছে এবং এই রুমে কোনো সার্ভিসওয়ালাও আসেনি, তাহলে এটা কে করেছে, পৃষ্ঠাগুলো কই গিয়েছে। তো এর মানে ওরা আমাদের বোকা বানানোর জন্য নোটের মধ্যে লিখে কথাবার্তা বলে। আর তখনই আমাদের দেখানো হয় রেস্টারের কাছে একটা কল আসে। রেস্টার বলে হ্যাঁ বলো, তুমি কি নিয়ারের সাথে ডাইরেক্ট কথা বলতে চাও, তার সাথে দেখা করতে চাও। আর তারপর আমরা দেখতে পাই সেই লোকটি আর কেউ নয়, সেটা আইজাবা, তার চোখ বেঁধে রেখে নিয়ে আসা হয়েছে। নিয়ার বলে মিস্টার আইজাবা অনেক সময় কেটে গিয়েছে, তোমার সাথে দেখা করে ভালো লাগলো। আইজাবা বলে হ্যাঁ, কিন্তু এটা বলার কোনো মানে নেই, আমার চোখ বন্ধ। রেস্টার বলে আমি ওকে চেক করে এনেছি, ওর কাছে কোনো অস্ত্র নেই বা ক্যামেরাও নেই। নিয়া বলে ঠিক আছে, ওর চোখের কাপড় সরাও। আর এরপর আইজাবা নিয়ারকে দেখে আর সে বলে নিয়ার আমি তোমার উপর ভরসা করি। আর এল আর টাকাটা প্রায় দুজনেই দেখা করে আর নিয়ার বলে হ্যাঁ আমি জানি এটা। আইজাবা বলে তাহলে এর কি হবে, তারা নোটে লিখে কথা বলতো যাতে আমরা জানতে না পারি ওরা কি কথা বলছে। নিয়ার বলে মিস্টার আইজাবা নিজে নিজে অকারণে কোনো অ্যাকশন নিও না, আমরা কিরার বিরুদ্ধে প্রমাণ খোঁজার জন্য কিছুই পাবো না, এতে লাভ হবে না আমাদেরকে কিরাকে এমন এক জায়গায় ফাঁসাতে হবে যেখানে আমরা ওকে পুরোপুরি আটকাতে পারবো। আর মিস্টার আইজাবা আমি যদি বলি তুমি এখন ওই টাস্ক ফোর্সের অংশও নাও, কারণ তোমরা স্বয়ং কিরার আন্ডারই রয়েছো, আর তুমি যদি কিরাকে ধরতে চাও তাহলে জাস্ট লাইটের উপর নজর রাখো যেভাবে তুমি রাখছো। লাইট মানে আর কি এল, বর্তমান এল, আর ওর উপর নজর রাখার পেছনেও একটা উদ্দেশ্য আছে, সেটা আমার প্ল্যানের অংশ। আমি চাই তুমি আমাকে এভাবে সাহায্য করো, যদি কিরার বিরুদ্ধে আমরা জিততে চাই তাহলে শুধু দেখো আমি কিরাকে হারাবো। আর এখানে আমরা NHN টিভি চ্যানেলের সিন দেখতে পাই যেখানে কিউমি অ্যানাউন্স করে এই সালের মাত্র কয়েক মিনিট বাকি, আজকে ইস্ট ওয়েস্ট পপ সং ফেস্টিভ্যাল থেকে এই বছরের জন্য পরিষ্কার একটা বই বানানো হবে। আর আমি হলাম কিউমি টাকাটা আপনাদের হোস্ট। আর এরপর আমাদের হেডকোয়ার্টারের সিন দেখানো হয় যেখানে ইডে বলে মনসুরা তোমার তো কিরার মার্ডার আর ভিকটিমের রিপোর্ট চেক করার কথা তাই না, তুমি টিভির অনুষ্ঠান দেখছো কেন। মনসুরা বলে হ্যাঁ হ্যাঁ একটু পর করবো আমি, মিশার পারফরমেন্সের পরে, কারণ এই বছরে সে ওপেনিং অ্যাক্ট করবে। আর অন্যদিকে মিশার মগিকে আমরা দেখতে পাই, মানে মগি তো বর্তমানে মিশার বডিগার্ড আর তার সামনে লিটনার ছিল আর কি, যে নেয়ারের লোক আর কি মিশার বডিগার্ড হিসেবে রেখেছে। আর পেছন থেকে তখন রেস্টার চলে আসে আর বলে আমি SPK থেকে এসেছি, আমি চাই আপনি আমার সাথে আসুন। আর অন্যদিকে কিউমি বলে আমি আপনাদের কাছে মাপ চাইছি, মনে হচ্ছে এই বছরের ওপেনার মিস আমানে এখনো পর্যন্ত আসেনি, হয়তো আসতে পারবে না। আর এখানে সবাই অবাক হয়ে যায় আর বলে এসব কি হচ্ছে। এখানে আমরা দেখতে পাই মিশাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। মিশা বলে আমাকে এখনই NHN টিভি চ্যানেলে নিয়ে যাও, এমনি আমাকে সবাই লেট মিশা বলে। আর তখন মগি মিশার মুখ বন্ধ করে দেয় এবং বলে শান্ত হও। মিশা বলে কেন। মগি বলে আমাদের এসব করতেই হবে কিরাকে ধরার জন্য। রেস্টার বলে যদি বেশি ঝামেলা হতো তাহলে মগি তোমার উপর আমার গান পয়েন্ট করতে হতো, আমি খুশি তুমি কোনো ঝামেলার তৈরি করনি। আর মগি মনে মনে বলে হ্যাঁ আমি ঝামেলা করতাম, কিন্তু আমি আইজাবার কথা শুনেছি যে ওই নোটের ব্যাপারটা, আর ওটা পড়ার পরে আমার আর কোনো সন্দেহ নেই যে লাইটই কিরা হতে পারে। আর এরপর আমরা দেখতে পাই লাইট নিয়ারকে কন্ট্যাক্ট করে বলে মগি আর মিশা নিখোঁজ হয়েছে। নিয়ার বলে হ্যাঁ আমি জানি, আমি ওদেরকে কাস্টডিতে নিয়েছি। এটা শুনে লাইট অবাক হয়ে যায়, জিজ্ঞেস করে কেন। নিয়ার বলে এমনি। লাইট বলে কিডন্যাপিং করে কাউকে আটকে রাখা এটা তো একটা অপরাধ, ওদেরকে এখনই ছেড়ে দাও। নিয়ার বলে আমি তোমাকে বলে দেই মিস্টার মগি আর মিস আমানে নিজ ইচ্ছাতেই আমাদের সাথে কোঅপারেট করছে, তুমি চাইলে ওদের সাথে কথা বলতে পারো, আমি ওদেরকে লাইনে নিয়ে আসছি। তো এখানে লাইট মগি আর মিশাকে জিজ্ঞেস করে মনে হচ্ছে তোমাদের কিডন্যাপ করা হয়েছে, এটা কি সত্যি, তোমরা সম্মতি দিয়েছো। মগি বলে হ্যাঁ। লাইট বলে ঠিক আছে, তোমরা যদি একে অপরকে এগ্রি করো কোনো সমস্যা নাই। আর নিয়ার তারপর বলে এখনকার মতো আমরা মিশাকে সরিয়ে দিই, যার উপর সেকেন্ড কিরা হওয়ার সন্দেহ ছিল। আর লাইট ইয়াগামি তুমি হয়তো বুঝতেই পারছো আমি কি করছি। আর অন্যদিকে আমরা জামানিকে দেখতে পাই, সে ওই পপ মিউজিকের ফেস্টিভ্যালের শো দেখছে আর মনে মনে বলে মনে হচ্ছে লিটনার আর বাকিরা ওদের প্ল্যান সাকসেসফুলি করে ফেলেছে, 9টা বেজে গিয়েছে এখনো মিশা আসেনি, এবার আমার কাজের পালা। আর এরপর আমরা দেখতে পাই জামানি ফিটনেস ক্লাবে গিয়েছে যেখানে মিকামি এক্সারসাইজ করছিল। তো জামানি তখন ওই মিকামির লকার রুমে যায় এবং মিকামির লকার
ওপেন করতে থাকে আর মনে মনে বলে মিকামি তার কাজ শেষ করে যখন চলে যায় তখন সে বেশি টাইম ভেরিয়েশন আসে না, 2-1 মিনিটের পার্থক্য থাকে। আর তারপর আমাদের আগের সিন দেখানো হয় যেখানে জাবানি নিয়ারকে বলে ওর রুটিন অনেক চমৎকার, ও প্রতি সপ্তাহে ওই জিমে যায়। আর নিয়ার তখন বলে মানডে আর থার্সডে রাত 9টায়, তাই না? জাবানি বলে হ্যাঁ, গত 4 বছর ধরে সে যখন জয়েন করেছে সেই একই সময় আসে, এমনকি নিউ ইয়ারের দিনও সে ছাড়ে না। আর আমি নিজে মেম্বার হয়ে এটা কনফার্ম করেছি। তো নিয়ার তখন বলে সেই হিসেবে মনে হচ্ছে 31 তারিখে ও সেখানে যাবে, তাই না? জাবানি বলে হ্যাঁ অবশ্যই, যেহেতু নিউ ইয়ারের দিনও যায় তার মানে এবারও যাবে। আর নিয়ার বলে জাবানি তুমি 31 তারিখে নোটবুকটা টাচ করবে, পারবে এটা? জাবানি এটা শুনে অবাক হয়ে যায়, ভয় পেয়ে যায়, বলে হ্যাঁ, আর আমি হোটেলের সিকিউরিটি চেক করেছি, লোকাল রুমে কোনো সিসি ক্যামেরা নেই। নিয়ার বলে তাহলে তারও ভালো হলো, আমি তোমাকে বলবো এই ডেথ নোটটা অবশ্যই তোমার টাচ করতে হবে। জাবানি তখন বলে স্যার যদি কোনো শিনিগামী সেখানে থাকে আমার কি মারা যাওয়ার পসিবিলিটি রয়েছে? নিয়ার বলে হ্যাঁ, কিন্তু এটা আমাদের কনফার্ম করতে হবে, এই জন্য আমি তোমাকে বলছি তুমি যদি নোটবুক টাচ করার পরে কোনো শিনিগামী না দেখতে পাও তবুও আমি চাই তুমি মিকামির উপর নজর রাখো, যে কোনো শিনিগামী ওর পিছু করে কিনা এটা জানার জন্য। আর যদি তুমি ভয় পাও আমি রেস্টারকে এটা করতে বলবো। জাবানি বলে না সমস্যা নেই, আমি নিজেই করবো। আর এরপর আমরা আবার বর্তমানের সিন দেখতে পাই, জাবানের লকার ওপেন করে আর সেখানে একটা সুটকেস দেখতে পায়। আর তারপর সে সুটকেস ওপেন করতে থাকে আর ফাইনালি সে সুটকেস ওপেন করে, বাট প্রচুর ভয় পেয়েছিল। আর সে মনে মনে বলে সত্যি যদি ওর সাথে শিনিগামী থাকে তাহলে আবার কি হবে, কিন্তু না, আমি যেহেতু চলে এসেছি এখন আর না করতে পারবো না, আমাকে এটা টাচ করতে হবে। তো এখানে জামানি নোটবুক টাচ করে আর অনেক ভয় ছিল, আর সে নোটবুক বের করে দাঁড়ায় আর আশেপাশে তাকায়, কিন্তু কোনো শিনিগামী সে দেখতে পায় না। আর তারপর সে নিয়ারকে কন্ট্যাক্ট করে বলে আমি নোটবুক সাকসেসফুলি টাচ করেছি কিন্তু কোনো শিনিগামী দেখতে পাইনি। আর নিয়ার তখন বলে কমান্ডার রেস্টার মগির সাথে কন্ট্যাক্ট করো। আর সে মগিকে জিজ্ঞাসা করে মগি নোটবুকের রুলস অনুযায়ী কোনো মানুষের মৃত্যুর আগে কত সময় পর্যন্ত তাকে কন্ট্রোল করা যায়? মগি তখন বলে ইয়াতসুবা কোম্পানির এক্সপেরিমেন্ট দেখে আমাদের মনে হয়েছে 23 দিন। নিয়ার বলে শিওর? আর মগি তখন বলে হ্যাঁ, ইয়াতসুবার কোম্পানির মার্ডারের পর এটা পরিষ্কার হয়ে গিয়েছে। আর এরপর কল ডিসকানেক্টেড হয়ে যায়। আর নিয়ার বলে আমাদের এখন ভাবতে হবে যে জাবানিকে কি কন্ট্রোল করছে, জাবানিকে কি কন্ট্রোল করা হচ্ছে বা সে কেন শিনিগামী দেখতে পাচ্ছে না। তাই আমরা 23 দিন পর্যন্ত ওয়েট করবো, যেহেতু ওই নোটবুকটা টাচ করেছে। যদি 24 দিন পর্যন্ত জাবানি বেঁচে থাকে তাহলে আমরা এলকে অ্যারেস্ট করে নেব। আর এরপর আমরা 3 জানুয়ারির সিন দেখতে পাই। আর লাইট তখন বলে কিউমি আমি শুনেছিলাম পপ মিউজিক ফেস্টিভ্যালে কিছু গন্ডগোল হয়েছিল। কিউমি বলে হ্যাঁ, আমানে নিখোঁজ হয়ে গিয়েছিল। আর এখানে নোটে লেখা ছিল একবার যখন সবকিছু কনফার্ম হয়ে যাবে তাহলে টি কি বলবে মানে মিকামি তা সবকিছু তোমাকে বলতে হবে। আর যখন তুমি মেসেজ পেয়ে যাবে তখন তুমি আমাকে এটা মেসেজ পাঠাও। আর এরপর আমরা 6 জানুয়ারির সিন দেখতে পাই। আর জামানে আবার ওই লকারের লক খুলে। আর এখানে রেস্টার বলে কিসের ফটোগ্রাফ? নিয়ার বলে হ্যাঁ, আমি দেখতে চাই ওই পুরো ডেথ নোটে কি লেখা রয়েছে, কিভাবে লেখা রয়েছে এবং কোন প্যাটার্ন ফলো করে মিকামি, এবং ওই নোটবুকের ধরনকে আমার পুরো সমস্ত তথ্য চাই, নিজের চোখে দেখতে চাই। আর সে অনেক ক্লান্ত হয়ে যায়। আর নিয়ারের কাছে ফাইনালি ডেথ নোটের সকল ছবি চলে আসে। আর রেস্টার তখন বলে নিয়ার তোমার কি মনে হয়? নিয়ার বলে হ্যাঁ, জামানি সত্যি খুব চমৎকার কাজ করেছে। আর এই হ্যান্ড রাইটিং মিকামির হ্যান্ড রাইটিং এর সাথে মিলে যায়, যে হ্যান্ড রাইটিং ও প্রসিকিউটর বা উকিলের জবে ইউজ করে, এবং এটা অবশ্যই মিকামির হ্যান্ড রাইটিং। আর এই ডেথ নোটের পেজের ছবিগুলো আমাদের অনেক কাজে আসবে। আর এখানেই 34 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। তো 35 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই হেডকোয়ার্টারে লাইট দেখে 10টা বেজে গিয়েছে, এর মানে সে আবার কিউমির সাথে দেখা করতে যাবে। আর অন্যদিকে মিশা আর মগির সিন আমরা দেখতে পাই। আমরা এটাও দেখতে পাই যে নিয়ার মিশা আর মগির উপর নজর রাখছে, আর কিউমির জন্য অনেক বডিগার্ড রাখা রয়েছে। আর অন্যদিকে মেলেও কিউমির উপর নজর রাখছিল। আর জাবানি এখানে মিকামির পিছু করছে। তো এখানে জাবানি নিয়ারকে কিছু কনফার্ম করে, আর অন্যদিকে সে লিটনারকেও কিছু ইনফর্ম করে। আর অন্যদিকে আমরা দেখতে পাই লাইট আর কিউমির এখানে মিটিং হচ্ছে। তো আইজাবা এখানে আবার এটা শোনার চেষ্টা করে। আর পেছনে মনসুর আর ইডে তাদের গসিপ করছিল, যার জন্য বিরক্ত হচ্ছিল। আর এদিকে আমরা দেখি জামানি আবারও মিকামির লকারের কাছে আসে এবং সে মিকামির পিছু চালু রাখে। নিয়ার সবকিছু ঠিক আছে, তুমি আমাকে যা বলেছিলে সব করেছি। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর এখানে আমরা দেখতে পাই রিওক লাইটের কাছে রয়েছে, কিন্তু ওকে কেউ দেখতে পায় না এখন এখানকার। আর রিওক ভাবে লাইটের কাছে থাকাই বেশি এন্টারটেইনিং। আর এর জন্যই গত পর্বে মিকামি বলেছিল সেই যে ডেথ নোটের সময় আমার কাছে রিওক এসেছিল বা শিনিগামি, তারপর আর আসেনি। তো এর মানেও লাইটের সাথে থাকে। আর এদিকে মিকামি তার ডেথ নোট মাইক্রোস্কোপ দিয়ে চেক করছিল এবং রেগুলারলি এটা চেক করে। কেন চেক করে পরে জানতে পারবে। আর কিউমি মিকামির সাথে কন্ট্যাক্ট করে বলে তোমাকে শুধু এটাই বলার ছিল। মিকামি বলে ঠিক আছে, আমিও তোমাকে কিছু বলতে চাই, আমি কনফার্ম করে ফেলেছি। আর এটা বলে মিকামি কল কেটে দেয়। আর কিউমি অবাক হয়ে যায়। আর এরপর সে লাইটকে একটা মেসেজ করে যেখানে লেখা ছিল তোমার সাথে দেখা করতে চাই। আর এখানে আমরা বুঝতে পারি গোপন কোনো একটা কিছু ব্যাপার রয়েছে যেটা আমাদের বুঝতে দেওয়া হয়নি। তো লাইট এটা দেখে মনে মনে বলে চমৎকার। আর এই কনফার্মেশন মিকামির পক্ষ থেকে। আমাকে শুধুমাত্র এখন অপেক্ষা করতে হবে কখন নিয়ার আমাকে দেখা করার জন্য ডাকে। নিয়ার আমি জিতে গিয়েছি, আর আমি শুরু থেকেই জানি তোমার প্ল্যান কি। তো এখানে জাবানি নিয়ারকে কন্ট্যাক্ট করে। আর সে বলে নিয়ার আমি নোটবুক চেক করেছি, গত 3 দিন ধরে আমি দেখেছি মিকামি প্রতি রাতে একটা পেজ শেষ করে এবং যারা মারা যাচ্ছে তাদের নামও ম্যাচ হচ্ছে। তো মিকামির বিহেভিয়ারে কোনো চেঞ্জ নেই। নিয়ার বলে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, চলো তাহলে শুরু করি। আর আমাদের মেন টার্গেট মিকামি নয়, আমাদের মেন টার্গেট কিরাকে ধরা। আর এরপর আমরা আবারও হেডকোয়ার্টারের সিন দেখতে পাই। নিয়ার এলকে কন্ট্যাক্ট করে। আর লাইট বলে কি হয়েছে নিয়ার? নিয়ার বলে তোমার সাথে আমি দেখা করতে চাই, আমি তোমার সাথে দেখা করে কিরা কেসের ব্যাপারে ডিসকাশন করতে চাই। লাইট বলে তোমার তো আমার উপরই সন্দেহ ছিল আমি কিরা, তাহলে এখন কি হয়েছে?
হয়েছে, সেই হিসেবে তো তুমি আমার সাথে দেখা করতে চাইবে না। নিয়ার বলে হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু আমি তোমাকে কিছু দেখাতে চাই পার্সোনালি, আর যখন আমি ওই জিনিসগুলো দেখাবো এই কেস পুরো সলভ হয়ে যাবে। লাইট বলে ঠিক আছে, এমনি তো আমি চাই তুমি যা বলছো সেসব ভুল, আমি কিরা নই। আর লাইট নিয়ারকে মারতে চায়। তাহলে ফাইনালি সেই সময় চলে এসেছে এই সবকিছু শেষ হওয়ার। আর নিয়ার বলে আমাদের মিটিং এর কিন্তু কিছু নিয়ম থাকবে। প্রথমত আমাদের সব ইনভেস্টিগেটরদের এখানে থাকতে হবে, অন্যভাবে বলা যায় কিরাকে ধরার চেষ্টায় যারা রয়েছে তারা সবাই থাকবে, তোমার টাস্ক ফোর্স এবং আমার লোকও। লাইট বলে ঠিক আছে, বুঝতে পেরেছি। আর নিয়ার বলে আমি যেমনটা তোমাকে আগেই বলেছি, এসপি কে টোটাল 4 জন মেম্বার রয়েছে, আমি সহ, কিন্তু আমার সাথে মিশা আর মগিও রয়েছে, তো আমিও তাদেরকে নিয়ে আসবো। তবে আমাদের দেখা করার আগে মিশা আমানেকে আমি ছেড়ে দেবো, তবে তাকে বলবো না আমরা কোথায় যাচ্ছি। আর মিশাকে ছেড়ে দেওয়ার বিষয়টি কনফার্ম করার পর তুমি দেখা করতে আসতে পারো। কি কেমন লেগেছে আমার প্ল্যান? লাইট বলে ঠিক আছে নিয়ার, আর আমার টিমে টোটাল 5 জন ইনভেস্টিগেটর রয়েছে, আমি সহ। না মগি তোমাদের সাথে রয়েছে, তো বলতে পারো আমরা 4 জন রয়েছি। নিয়ার বলে আচ্ছা ঠিক আছে। আর আমরা যেখানে দেখা করব সেই জায়গাটা হলো ডাইগোকো ওয়ার্ক একটা ওয়্যার হাউস, যেটা সাউথ ইস্টের আউটকাস্টে রয়েছে, আর এটা কি ইয়েলো বক্স নামেও জানা যায়। আমি এই জায়গাটা কিনে নিয়েছি। আর নিয়ার মনে মনে বলে কেমন লাগলো লাইট ইয়াগামি, তুমি যে প্ল্যান করেছো সেটা তুমি সহজে এখানে এক্সিকিউট করতে পারবে না। আর মুখে নিয়ার বলে আরেকটা কথা, আমি চাই তুমি তোমার হেডকোয়ার্টার থেকে ওই ডেথ নোটটা, অরিজিনাল ডেথ নোটটা নিয়ে আসো। লাইট বলে কেন ডেথ নোট কেন? নিয়ার বলে সিম্পল রিজন, যদি সবাই হেডকোয়ার্টার ছেড়ে চলে আসে ডেথ নোট রক্ষা করার জন্য কে থাকবে? আর আমি তোমাকে কথা দিচ্ছি আমি ওটা চুরি করার চেষ্টা করবো না, টাচও করবো না। আর আমি তোমার উপর বিশ্বাস করবো যদি মিস্টার আইজাবা কনফার্ম করে যে ওই ডেথ নোটটা আসল, আর আসল ডেথ নোটটাই হেডকোয়ার্টার থেকে নিয়ে আসা হয়েছে। আইজা বলে ঠিক আছে, কিন্তু নিয়ার বলে আমি চাই ওই ডেথ নোটটা এল ব্যতীত অন্য যে কাউকে দিয়ে আনা হোক, কারণ আমি বিশ্বাস করি এলি কিরা। রাইট বলে ঠিক আছে আমি বুঝতে পারছি, কিন্তু আমি ডিসাইড করবো ডেথ নোটটা কে সাথে রাখবে, ঠিক আছে? নিয়ার বলে হ্যাঁ ঠিক আছে। তো এখন শুধুমাত্র বাকি রইল আমরা কখন দেখা করছি, টাইম আর ডেট। লাইট বলে হ্যাঁ, আর এবার বলো টাইম আর ডেট নিয়ে। আর এদিকে নিয়ার মনে মনে বলে মিকামি সবসময় মাঝরাতেই মার্ডার করে, এর মানে সকালে সে হয়তো নোটিশ পায় কাকে কাকে মারতে হবে এবং সেই 3 দিনের মধ্যে সে ওদেরকে মেরে দেয়। তো নিয়ার তখন বলে আমরা 28 তারিখ দুপুর 1টায় দেখা করতে পারি। লাইট মনে মনে বলে আচ্ছা 1টায়, আমি যেমনটা ভেবেছিলাম সেরকমই। তো নিয়ার মূলত এক্স কিরা আই মিন মিকার মুভমেন্ট ক্যালকুলেশন করে তারপরে এই টাইমটা দিয়েছে। তো লাইট বলে ঠিক আছে, যে সময় হোক আমি দেখা করব। তো এখানে লাইট আর নিয়ার দুজনেই দুজনকে বলে নিয়ার লাইট আমি জানি তোমার প্ল্যান কি, আমিই জিতবো, মানে দুজনেই বলে আমিই জিতবো। আর এরপর আমাদের কিমি আর লাইটের সিন দেখানো হয়। লাইট বলে সরি মিস টাকাটা, আজকে আমি একটু ব্যস্ত। কিমি বলে ব্যস্ত এর মানে তুমি সকালে ফ্রি থাকবে না? লাইট বলে হ্যাঁ আমাকে ক্ষমা করো, নেক্সট 2-3 দিন পুলিশের কিছু কাজ রয়েছে আমার। কিমি বলে আচ্ছা। আর সেখানে নোটে কিছু লেখা ছিল। আর লাইট মনে মনে বলে আমি মিকামি আর টাকাটা দুজনকেই নিয়ারকে মারার অর্ডার দিয়েছি, আর এটাই শেষ অর্ডার হবে। আর এরপর আমরা দেখতে পাই ডেথ নোটে লেখা রয়েছে 28 জানুয়ারি 1টায় ডাইগোকো ওয়ার্ক ওয়্যার হাউস। আর এরপর আমরা দেখতে পাই কিমি যখন টিভি চ্যানেল আসে NHN এ, তখন সেখানে তার সাথে অনেক বডিগার্ড ছিল, 3-4টা গাড়ি ছিল, মানে বুঝতেই পারছো কিরার স্পোক্স পারসন, একটু সিকিউরিটি তো লাগবেই। তো যখন ভেতরে যাচ্ছিল তখনই লাল গাড়িতে করে একটা লোক আসে আর সে একটা স্মোক গ্রেনেড ফেলে, আর এর ফলে প্রচুর ধোঁয়ার তৈরি হয়। আর লিটনার তখন কিমিকে ভেতরে নিয়ে যাচ্ছিল, কিন্তু ওই গাড়িওয়ালা সেখান থেকে পালিয়ে যায়। আর পেছন থেকে আসে মেলো, আর সে বলে তোমার কি মনে হয় সিচুয়েশন সেফ? NHN এর আশেপাশে থাকাও বিপজ্জনক, আমার উপর বিশ্বাস রাখো, এমনিতেও তোমাকে এখান থেকে নিয়ে যেতে হবে। তো লেডি টাকাটা প্লিজ আমার সাথে চলো। লিটনার বলে ঠিক আছে মিস টাকাটা, আপনার কিছুই হবে না, ওর সাথে যান। তো এটা বুঝতে পারি আমরা যে ওদেরই চাল, কারণ মেলো তো আসলে নিয়ারের বিপক্ষে, বাট হয়তো নিয়ার আর মেলো মিলে কোনো কিছু করছে। তো যাই হোক লিটনার নিজেই কিন্তু পাঠিয়ে দেয় টাকাটাকে, কিন্তু তারপর টিম A আর B কে পাঠিয়ে দেয় টাকাটার পেছনে, আর বাকি টিমকে পাঠিয়ে দেয় ওই গাড়ির পেছনে যে গাড়িটা স্মোক গ্রেনেড ফেলেছে। তো এখানে গাড়ি যখন মেলোর পিছু করছিল তখন মেলো করে কি বাইক ঘুরিয়ে গলিতে নিয়ে যায় আর ওদেরকে ধোকা মেরে দেয়, কিন্তু বডিগার্ডরা ইচ্ছে করে শুট করতে পারেনি কারণ কিমির গুলি লাগতে পারে। আর তখন মেলো করে কি কিমির হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয় এবং তাকে নিয়ে যায়। আর এখানে আমরা নিউজে দেখতে পাই কিমি টাকাটা কিডন্যাপ হয়ে গিয়েছে, অনেক হইচই পড়ে গিয়েছে। এদিকে লাইট মনে মনে বলে নিয়ার তো আমাকে কথা দিয়েছিল আমরা 3 দিনের মধ্যে দেখা করতে চলেছি, তাহলে এসব করার তো মানে হয় না। না নিয়ার এটা করবে না, এটা তো নিয়ারের স্টাইল নয়। আর তখনই নিয়ার লাইটকে কন্ট্যাক্ট করে। আর অন্যদিকে আমরা টোকিও ট্রিপের সিন দেখতে পাই এবং ওই লাল গাড়িওয়ালা ফুল স্পিডে গাড়ি চালাচ্ছিল। আর এরপর সে সামনে দেখে পুরো রাস্তা ব্লক, গাড়িতে আটকানো, আর এর জন্য সে ব্রেক করে এবং 4 দিক থেকে তাকে ঘিরে ফেলা হয়। আর সে মনে মনে বলে এতগুলো গাড়ি, একটা মেয়ের জন্য কতগুলো বডিগার্ড, মানে কিমি টাকাটার কথা বলছে। তো সব লোক ওর উপর গান পয়েন্ট করে। আর ওই লোকটি যখন গাড়ি থেকে বের হয় তখন সে বলে দেখো জাপানিজদের হাতে তো বড় বড় পিস্তল থাকা উচিত নয়, আমি মানছি মিস টাকাটার কিডন্যাপিং এর পিছনে আমিই দায়ী, আমারই প্ল্যান ছিল। এমনিতেও তোমরা আমাকে অনেক প্রশ্ন করবে, কিন্তু আমি জানি তোমরা আমাকে গুলি করবে না, কারণ জিজ্ঞাসাবাদের জন্য তো আমাকে লাগবে। কিন্তু তখনই সবাইকে শুট করে মেরে দেয়, গাড়ি সহ ওকে ঝাঁঝরা করে দেয় আর ওর নিচে পড়ে মারা যায়। আর বডিগার্ডরা বলে বোকা কথাকার, ও আমাদের এমনিতেও কিছু বলতো না, কিরার বিরুদ্ধে যাওয়ার ফল এটাই মৃত্যু। মানে আমরা বুঝতে পারি এই বডিগার্ডরাও কিরাকে পছন্দ করে। আর এদিকে কিমি মনে মনে ভাবে এটা তো সেই লোক যার থেকে লাইক আমাকে সাবধান হতে বলেছিল, মেলো, যার আসল নাম মিহাইল কিল। আর এরপর আমরা দেখতে পাই মেলো তার বাইক একটা ট্রাকের ভেতরে পার্ক করায় আর তার হেলমেট খোলে। আর সে কিমিকে বলে তুমি যা পরে আছো সব খুলে বাক্সের মধ্যে রাখো, দ্রুত করো, আমি তোমাকে একটা চাদর দিব, তুমি জাস্ট এই চাদর পরে থাকবে, এটা ইউজ করো, চিন্তা করছো। তো যাই হোক এখানে নিয়ার লাইটকে কন্ট্যাক্ট করে এবং বলে এল টাকা
টাকাটাকে আমি কিডন্যাপ করিনি। লাইট বলে আচ্ছা এর মানে হলো মেলো তাই না? নিয়ার বলে হ্যাঁ। আমি সত্য বলবো যে আমি কিমিকে গার্ড করার জন্য আমার একটা মেম্বারকে রেখেছিলাম সেখানে, আর সেই আমাকে বলেছে যে মেলোই কিডন্যাপ করেছে, আমাকে ক্ষমা করো, আর আমি দুঃখিত যে আমার একজন মেম্বার থাকা সত্ত্বেও এসব হয়েছে। লাইট বলে নিয়ার তোমার কাছে কি মেলোর সাথে কন্ট্যাক্ট করার কোনো উপায় রয়েছে? নিয়ার বলে না, অসম্ভব, আমার কাছে একটা উপায় ছিল কিন্তু এই সিচুয়েশনে এটা কাজ করবে না। আর অন্যদিকে আমরা কিমিকে অর্ধনগ্ন অবস্থায় দেখতে পাই আর বলে বাকি কাপড় চোপড় খোলার আগেই তুমি ব্ল্যাঙ্কেটটা আমাকে দিয়ে দাও। আর এরপর আমরা দেখতে পাই কিমি তার কাছে একটা ডেথ নোটের পেজ লুকিয়ে রেখেছে, আর অন্যদিকে তারা এখনো নিউজ দেখছে। তো লাইট টাকাটাকে কল করার চেষ্টা করে কিন্তু তার সেলফোন অফ ছিল, আর সে মনে মনে বলে আমাকে দ্রুত কিমির সাথে কন্ট্যাক্ট করতে হবে, কিন্তু এখন আমি অপেক্ষা করা ছাড়া আর কিছুই করতে পারছি না। আর এদিকে মেলো করে কি কিমির পোশাক অন্য একটা ট্রাকে রেখে এই ট্রাকটা সেখান থেকে নিয়ে চলে যায়, আর মেলো মনে মনে বলে এটা আমাকে করতে হবে, আমি যদি এটা না করি তাহলে। আর ততক্ষণে নিউজে আসে ওই কিডন্যাপারকে গুলি করে হত্যা করা হয়েছে। আর মেলো তখন মনে মনে বলে ম্যাট আমি ভাবিওনি তুমি মারা যাবে, তুমি আমাকে ক্ষমা করো। আর অন্যদিকে আমরা দেখি কিমির কাছে ডেথ নোটের কিছু পেজ ছিল আর সে কিছু লিখছিল, আর তারপর লাইটের কাছে কিমির কল আসে। কিমি বলে লাইট জিজ্ঞাসা করে মিস টাকাটা আপনি কি ঠিক আছেন? লাইট মনে মনে বলে যেহেতু আমাকে কোনো নোটিশ ছাড়াই কল করেছে তার মানে ও গোপন মোবাইল দিয়ে কল করেছে, এর মানে হলো মেলোর কাছ থেকেও পালিয়েছে, না হলে কি? আর কিমি তখন বলে লাইট আমাকে সাহায্য করো। লাইট বলে ঠিক আছে শান্ত হও, আমার প্রশ্নের উত্তর দাও। লাইট বলে তোমার লোকেশন বলো, তুমি কি জানো তুমি কোথায়? কিমি বলে আমি জানি না আমি কোথায়, আমাকে একটা ট্রাকে রাখা হয়েছে যেটা বাইরে থেকে বন্ধ, আর আমি যখন যাচ্ছিলাম তখন একটা সাইন দেখেছিলাম যেখানে নাগানো লেখা ছিল, আমার মনে হচ্ছে আমরা একটা বিল্ডিং এর ভিতর রয়েছি। লাইট বলে মিস টাকাটা আপনি কি আর স্পোক্স পারসন? আপনার মনে আছে নিশ্চয়ই আমি আপনাকে বলেছিলাম যে মানুষ আপনার ক্ষতি করতে চাইবে, এমনকি আপনার প্রাণও নিতে চাইবে। কিমি বলে হ্যাঁ মনে আছে। তো লাইট বলে আপনার নিশ্চয়ই এটাও মনে আছে এই সিচুয়েশনে আপনার কি করা উচিত, আপনার কি মনে আছে? কিমি বলে হ্যাঁ যেমনটা তুমি বলেছিলে তেমনটাই করেছি। আর তারপর আমরা দেখতে পাই কিমি মেলোর আসল নাম ডেথ নোটে লিখে দেয়, আর লাইট তখন মনে মনে বলে চমৎকার, সে এটা করছে। কিমি বলে হ্যাঁ আমি একদমই সাহস হারাইনি, যেখানে সে আমার সকল কাপড় চোপড় খুলেও ফেলেছে তবু আমি নিজের প্রাণ বাঁচানোর উপর ফোকাস রেখেছি। আর এখানে আমরা দেখতে পাই মেলো মারা গিয়েছে, মানে কিমি মেরে দিয়েছে ডেথ নোটে লিখে। তো কিমি তখন তারপর বলে লাইট দ্রুত এসে আমাকে সাহায্য করো। তো লাইট বলে মিস টাকাটা তুমি কি জানো এরপর তোমাকে কি করতে হবে? তো টাকাটা বা কিমি মনে মনে বলে কি মানে অনেক মানুষ মারতে হবে, যতজনকে আমি মারতে পারি। কিমি তখন জোরে বলে হ্যাঁ আমার মনে আছে। কিন্তু লাইট বলে তুমি কি পারবে কি পারবে না? তখন কিমি কাঁদতে থাকে আর বলে হ্যাঁ আমি পারবো। আর তারপর লাইট ফোন কেটে দেয়, আর তারপর লাইট বলে আইজাবা ইডে চলো কিমির ফোন ট্র্যাক করে আমরা কিমি পর্যন্ত পৌঁছাবো, আর মনসুরা তুমি হেডকোয়ার্টারে খেয়াল রেখো। তো এইদিকে কিমি কাজ ছিল আর সে মিকামিকে কল করে এবং ওকে বলে যাদেরকে পানিশ করতে হবে সবার নাম আমাকে ইমেল করে পাঠাও। তো মিকামি বলে ঠিক আছে আমি বুঝতে পেরেছি। তো মিকামি মনে মনে বলে সে আমাকে কল করেছে তার মানে হচ্ছে ওর কিডন্যাপারকে অলরেডি মেরে ফেলেছে, আর এর মানে ও এমন এক সিচুয়েশনে রয়েছে যেখান থেকে ও আর কিছুই করতে পারবে না। মানে বিষয়টা বুঝিয়ে বলি, কিডন্যাপারটা মূল্য কি হবে? কিমি যদি ট্রাকের মধ্যে থাকে কিডন্যাপারকে কে মারলো তাহলে অটোমেটিক্যালি ধরা পড়ে যাবে, তো ওদের নেক্সট প্ল্যানটা খুব ভয়ঙ্কর। তো যাই হোক এদিকে আইজাওয়া বলে মাত্র 30 মিনিট লাগবে কিমির ওখানে পৌঁছাতে ফোন ট্রেস করে। লাইট বলে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি করো, মেল অনেক বিপজ্জনক। তো এখানে ওরা লাইটকে পেছনে বসে আর লাইট মনে মনে বলে আইজাওয়া রিডে কত বোকা, ওদের দুজনের সামনে বসার কত তাড়া ছিল, এতে আমার কাজ আরো সহজ হয়ে গিয়েছে। আর এখানেও কয়েকবার ঘড়িতে লাগানো ডেথ নোটের একটা পিস ওপেন করে আর কিমির নাম লেখে, আর ওদিকে কিমি উঠে দাঁড়ায় আর ওর কিছু ফিল হয়, কিন্তু ওই লোকেশনে লিটনার সবার আগে পৌঁছায় এবং সে গিয়ে দেখতে পায় পুরো বিল্ডিং এ আগুন লেগে গিয়েছে, এর সাথে ওই ট্রাকেও, মানে সকল প্রমাণ গায়েব। আর এদিকে ইডো আর আইজাও ভাবে এটা কি হয়ে গেল, আর লাইট এখানে হাসে। আর এখানে আমরা দেখতে পাই নোটবুকের ক্লিপে আগে থেকে এই সমস্ত ইনস্ট্রাকশন লিখে রেখেছিল, যেখানে শুধুমাত্র নাম লেখা বাকি ছিল। আর কিমির নাম লিখেই নোটটা সম্পূর্ণ হয়। নোটে লেখা ছিল কিমি টাকাটা সুইসাইড করবে 26 জানুয়ারি 2013 2:32 মিনিটে, এবং সে তার নিজের চারপাশে আগুন চালিয়ে দেবে এবং সে নিজেও পুড়ে মারা যাবে এবং সেই সব জিনিসও পুড়ে যাবে সে যেগুলোতে কিছু লিখেছিল। আর এখানেই কিমিও মারা যায়, মেলোও মারা যায় এবং সকল প্রমাণও ধ্বংস হয়ে যায়, লাইট আবারও সেফ হয়ে যায় এবং আমরা বুঝতে পারি যে লাইট কত ডেঞ্জারাস, কত স্বার্থপর, নিজের বাপ বোনরে মেরে ফেলে ওর আর কিমিকে কি করবে। তো যাই হোক এবার চলো আমরা তার পরবর্তী এপিসোড সম্পর্কে জানি, 36 নম্বর এপিসোড। তো গাইস 36 নম্বর এপিসোডটা কিন্তু খুবই স্পেশাল, কারণ এটা হচ্ছে সেকেন্ড লাস্ট এপিসোড, মানে 37 নম্বরের লাস্ট এপিসোড হতে চলেছে। তো গাইস 36 নম্বর এপিসোডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এই এপিসোডের শুরুতে আমরা হেডকোয়ার্টারের সিন দেখতে পাই, তারা নিউজ দেখছিল আর নিউজে বলা হয় যে পুলিশ বা অটোপসি রিপোর্ট থেকে জানতে পেরেছে যে ক্রাইম সিন থেকে যে বডিটা পাওয়া গিয়েছে সেটা আর কারো নয়, ফেমাস টিভি হোস্ট কিমি টাকাটার। এবং এখানে একটা 2 টনের ট্রাক ছিল এবং একটা মোটরসাইকেলে পুড়ে যাওয়া অবস্থায় পাওয়া গিয়েছে এবং আরেকজনের লাশ পাওয়া গিয়েছে। তো এখানে আইজাবা রেগে দাঁড়িয়েছিল আর নিউজে বলা হচ্ছিল যে ওই ট্রাকে এত বেশি গ্যাসোলিন ছিল যে যার জন্য এই বিস্ফোরণটা ঘটেছে এবং আগুন লেগেছে। আর তারপর আমরা আলাদা আলাদা টিভি শোর সিন দেখতে পাই, যেখানে সবাই ডিসকাস করছিল যে কিরা এরপরে কাকে তার স্পোক্স পার্সন হিসেবে বেছে নেবে। আর হেডকোয়ার্টার থেকে তারা সবাই এই সিন দেখছিল আর তারা বলছিল মাত্রই টাকাটা মারা গিয়েছে, এতে তাদের কিছু যে আসে না। এমনকি টাকাটা টিভি চ্যানেলে একই কথা বলা শুরু করেছে যে কে স্পোক্স পার্সন হবে নেক্সট, কোনো মহিলাদের রিপ্রেজেন্টেটিভ হওয়া উচিত ছিল না। কিন্তু সাকুরা টিভি বলে আবার আরেক কথা যে আমাদের সাকুরা টিভির মধ্যে থেকে কাউকে স্পোক্স পার্সন হিসেবে আরেকবার চান্স দাও। আর অন্যদিকে আমরা লাইটের সিন দেখতে পাই যে মনে মনে ভাবে কাল যা
যা হয়েছে সব আমার প্ল্যান অনুযায়ী হয়েছে। এর মানে হচ্ছে টাকাটা আর মিকামির সেলফোনে কন্ট্যাক্ট হয়েছিল, আর এই জন্য আমার টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আর তখনই তাদের সাথে নিয়ার কন্ট্যাক্ট করে আর বলে এল বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি, কিন্তু আমি মিটিং এর ব্যাপারে যেটা বলতে চাই, আমরা যে 28 তারিখ দুপুর 1টায় দেখা করতে চলেছি ওইটাই কিন্তু ঠিক আছে, তখনই দেখা করব। লাইট বলে হ্যাঁ, আর মনে মনে বলে কোনো কিছুই চেঞ্জ হয়নি, যেমনটা ভেবেছিলাম সেরকমই, আমারও কোনো ভুল হয়নি। তো নেয়ার বলে পরশুদিন 28 তারিখ। লাইট বলে হ্যাঁ আমি জানি। মনসুরা তখন বলে মানে ওই দিনই এল নেয়ার যা জানে সব বলবে তাই তো? ইডে বলে হ্যাঁ আমিও জানতে চাই যে নেয়ার কি দেখাতে চাইছে। আর রাইজাবা মনে মনে বলে মনসুরে ইডে তোমরা একটা জিনিস বুঝতে পারছো না, এটাই সেই দিন হবে যেদিন আমরা মরতেও পারি, একবার বোঝার চেষ্টা করো। আর অন্যদিকে নিয়ারের হেডকোয়ার্টার সিন আমরা দেখতে পাই। নিয়ার জামানিকে কন্ট্যাক্ট করে আর বলে তুমি টাইমলি সেখানে পৌঁছে যাবে তো? জামানি বলে হ্যাঁ সমস্যা নেই। আর এখানে আমরা দেখতে পাই নিয়ার তার আঙুলে এল এর একটা পাপেট পড়ে রয়েছে, আর তার পক্ষ থেকে বলা হয় কমান্ডার রেস্টার আর লিটনার চলো আমরা আমাদের শেয়ারটা দিই। আর এরপর আমরা 28 জানুয়ারির সিন দেখতে পাই। নিয়ার এখানে হেডকোয়ার্টারে কন্ট্যাক্ট করে আর সে বলে প্রথমত আমরা মিশা আমানিকে ছেড়ে দিয়েছি, এটা তুমি কনফার্ম করে দেখতে পারো। আর এরপর লাইট মিশাকে কল করে। মিশা বলে লাইট সত্যি চমৎকার, এটা অসাধারণ একটা ডুপ্লেক্স সুইট, আর হোটেলের নাম হচ্ছে কিউটো, অসাধারণ একটা জায়গা, সত্যি চমৎকার, অনেক ভালো লাগছে। আর লাইট বলে ঠিক আছে থাকো তাহলে ওখানে কিছুক্ষণ। আর মিশা বলে ঠিক আছে। আর তারপর লাইট বলে নিয়ার প্লিজ মগির সাথে কানেক্ট করো, কারণ এখানে আমাদের যে নোটবুকটা রয়েছে সেটা একটা সেফে রাখা রয়েছে, সেটার মধ্যে সকল মেম্বারকে পিন দিতে হয় যাতে কেউ একা বের না করতে পারে ডেট নোটটা। নিয়ার বলে ঠিক আছে আমি বুঝতে পেরেছি, আমি মগির সাথে কানেক্ট করছি। তো মগি তখন তার কোড বলে দেয় 62-324। তো এখানে লাইট আবারও মগির কোড দেয়। আর আইজাবা মনে মনে বলে এখন শুধু আইম বাকি। আর আইজাবা এখানে পিন দিয়ে বলে ডেথ নোট এটা কিভাবে ইউজ করা হয়, মানে এটা কিভাবে ইউজ হয়, যে ব্যক্তির নামেই ডেথ নোটে লেখা হয় সে মারা যায়। আর লেখকের মনে ভিকটিমের নাম লেখার সময় তার চেহারা মাথায় থাকতে হবে, যাতে সে যখন নাম লিখবে সেম নামের আরেকজন মারা না যায়। আর যদি কোনো মানুষের নাম লেখার পর 40 সেকেন্ডের মধ্যে মৃত্যুর কারণ লিখে দেওয়া হয় তাহলে সেটাও হবে, এবং মৃত্যুর কারণ না লেখা হলে ভিকটিম শুধুমাত্র হার্ট অ্যাটাকে মারা যাবে। আর মৃত্যুর কারণ লেখার পরবর্তী 6 মিনিট 40 সেকেন্ডের মধ্যে কিভাবে কি হওয়া উচিত সবকিছু ডিটেলস আমরা লিখতে পারি এবং সেভাবেই হবে। আর এখানে আমরা দেখতে পাই আইজাবার বুকে ডেথ নোটটা রাখা হয়েছে। আর তারপর সে নিয়ারকে কনফার্মেশন দেয় ডেথ নোট আমি পেয়ে গিয়েছি, এটা নিয়ে আমি আসছি। আর নিয়ার তখন বলে আইজাবা যদি এটা নিয়ে আসে ডেথ নোটটা তোমার জন্য কি এটা ঠিক আছে? লাইট বলে হ্যাঁ কোনো সমস্যা নেই, আর আমি জানি আমাদের পুরো টাস্ক ফোর্সের মধ্যে তুমি আইজাবার উপর সবচেয়ে বেশি ভরসা করো। নিয়ার বলে ঠিক আছে তাহলে আমাদের নির্দিষ্ট স্থানে দেখা হচ্ছে। তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, তারা গাড়ি করে সেখানে যাচ্ছিল। তো লাইট অনেক খুশি হয়ে মনে মনে বলে ফাইনালি সবকিছু শেষ হতে চলেছে, না না আবার নতুন করে দুনিয়া শুরু হবে, কি চমৎকার একটা দুনিয়া হবে। এ পর্যন্ত যারা যারা ডেথ নোটের অস্তিত্বের ব্যাপারে জানে তারা সবাই মারা যাবে। আর এখানে আইজাবা চেক করে ভেতরে আসে আর সবাইকে সে বলে নিয়ার ভেতরেই রয়েছে, সে সত্যিই ভেতরে আছে, কোনো প্রবলেম নেই চলো। তো এখানে লাইট তার গায়ে থেকে নামে আর এখানে একটা স্লো মোশন ইফেক্ট হয়, কারণ বুঝতেই পারছো শেষের দিকে চলে এসেছে সিরিজটা। তো তাদের পুরো টিম ওয়ার হাউসের দিকে যাচ্ছিল। তো লাইট এখানে ওয়ার হাউসের ডোর ওপেন করে আর সেখানে আমরা দেখতে পাই স্পিকের পুরো মেম্বার রয়েছে, সাথে মগিও রয়েছে ওদের সাথে, বাট নিচে নিয়ার বসে রয়েছে আর ওর মুখে এল এর মাস্ক রয়েছে। তো ওরা দুটি টিম একে অপরের মুখোমুখি হয়, একদিকে জাপানিজ হেডকোয়ার্টারের টিম, অন্যদিকে স্পিকের মেম্বার্স। তো লাইট মনে মনে বলে নিয়ার তুমি এল এর নখের যোগ্যতাও নাও, তো এল এর মাস্ক পরার অধিকার তোমার নেই, আর এটা কিন্তু আমাদের রিয়াল এল এর মাস্ক, এটা বর্তমানে আমাদের লাইট এল এর মাস্ক নয়। মানে লাইটও মনে মনে এল কে অনেক বেশি সম্মান করে। তো যাই হোক আইজাবা তখন বলে এল এরাই স্পিকের 4 মেম্বার আর যে মাস্ক পরে রয়েছে সে নিয়ার। তো মনস্টার রেগে যায় এবং বলে এটা তো ঠিক নয়, সে কার উপর অভিযোগ করবে কে কি রাইতে আমার কিছু যায় আসে না, কিন্তু এই মাস্ক থেকে পরিষ্কার প্রমাণিত হয় যে সে শুধুমাত্র নিজেকে বাঁচানোর কথা ভাবছে। নিয়ার তখন বলে এটা একটা ইন্স্যুরেন্স, অনেক হাই চান্স রয়েছে যে কিরা আগে থেকে আমাদের সবার চেহারা দেখে ফেলেছে, বিশেষ করে আমার, হতে পারে কিরা এতক্ষণে আমাদের সবার নাম লিখে দিয়েছে। তো এর জন্য আমি আধা ঘন্টা ওয়েট করবো, আমি দেখবো আমাদের মধ্যে কেউ মারা যায় কিনা বা কেউ কিরা কন্ট্রোলে রয়েছে কিনা। যদি আমরা কেউ মারা না যাই, মনসুরা বলে কি তার মানে তুমি আমাদের মারা যাওয়ার অপেক্ষা করবে? আইজাবা মনে মনে বলে কথা তো ঠিক, লাইট কিরা হতে পারে এটা অসম্ভব নয়, আর এমনি তো এই সময় আমরা যে কোনো সময় মারা যেতে পারি। তো এখন তারা ওয়েট করছিল আর লাইট মনে মনে বলে এই সবকিছু তোমার ড্রামা, তুমি শুধুমাত্র সময় নিতে চাও, আমি কখনো ভাবিওনি যে আমার নিজের হাসি চেপে রাখার জন্য আমাকে এত কষ্ট করতে হবে, বাট এখন হাসি দেওয়া ঠিক হবে না। আর আমি শিওর জানি নিয়ার তার আসার অপেক্ষা করছে, যেটা আমি আগেই ভেবে রেখেছিলাম। মানে এখানে কার আসার কথা বলছে একটু পরে বুঝতে পারবে। তো যাই হোক লাইট বলে 30 মিনিট তো হয়ে গিয়েছে, এখনো কিছু হয়নি, তার মানে কি সব ঠিক আছে? মনসুরা বলে হ্যাঁ তাই তো, তার মানে আমাদের মধ্যে কিরা নেই। নিয়ার তখন বলে ঠিক আছে তাহলে সবকিছু নর্মাল মনে হচ্ছে, তাহলে আমি আবার মাস্ক খুলে ফেলছি। তো এরপর নিয়ার তার মাস্ক খুলে ফেলে আর সে লাইটকে দেখে স্মাইল করে, আর লাইট তাকে দেখে ভাবে ওই শয়তানের মতো হাসছে কেন। লাইট বলে কি হয়েছে নিয়ার, তুমি এখন কার জন্য অপেক্ষা করছো? নিয়ার বলে অপেক্ষা, হ্যাঁ আমি অপেক্ষা করছি তার জন্য যে এখানে এসে সবকিছু সমাধান করবে। ইডে বলে কি কে সবকিছু সমাধান করবে? নিয়ার বলে হ্যাঁ সে হয়তো প্রায় এসেই পড়েছে, আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। এই পুরো বিল্ডিং সিল্ড, এখানে ঢোকার একমাত্র একটাই রাস্তা রয়েছে যেটা হচ্ছে এই লাল দরজা, আর এই বিল্ডিং এর ভেতর থেকে তুমি বাইরে দেখতে পারবে না। তো আর ভেতরে দেখতে হলো শুধুমাত্র এই দরজাটাই খুলতে হবে, না হয় দরজা একটু খুলে আমাদের সবার চেহারা দেখবে। তো মনসুরা তখন বলে কি আসতে চলেছে? নিয়ার বলে এক্স কিরা, মানে বুঝতেই পারছো কার কথা বলছে। আর এর সাথে নিয়ার আরো বলে যে বর্তমানে কিরার জন্য ক্রিমিনালদের পানিশ করছে এবং সে তার ডেথ নোট নিয়ে আসবে, আর যখন সে আমাকে এখানে
যেখানে দেখবে সে আমার নাম লিখে দিবে। না, আমার কাছে মনে হয় আমরা যারা ডেথ নোটের ব্যাপারে জানি তাদের সবার নামই লিখবে, তোমাদের সবার নামই লিখবে। মনসুরা বলে এটা কি পাগলামি? তুমি কি বলতে চাচ্ছ? কেউ কি মজা করতে করতে ডেথ নোট নিয়ে এসে আমাকে মেরে ফেলবে? ইডে বলে হ্যাঁ, তুমি কি ভাবছো আমরা শুধুমাত্র বসে বসে দেখবো? নিয়ার বলে হ্যাঁ, একদম ঠিক বলেছো, আমরা বসে বসে দেখবোই। প্লিজ আমার কথা শোনো, যদি কেউ ওই দরজা দিয়ে ভেতরে আসে তাকে আসতে দিও, আর যদি দরজা একটু খোলে তাহলে এমন ভাবে রিয়াক্ট করো আমরা ওকে দেখেই নি। মনসুরা বলে এটা কোন ধরনের পাগলামি? নিয়ার বলে সে চলে এসেছে। আর লাইট অনেক খুশি হয়, আর আমরা দেখতে পাই দরজা একটু খুলে গিয়েছে এবং বাইরে টেরো মিকামি দাঁড়িয়ে রয়েছে এবং সে তার শিনিগামি আই দিয়ে নিয়ারের নাম দেখে ফেলে এবং এসপি কে সকল মেম্বারের নাম দেখে, জাপানিজ টাস্ক ফোর্সের সকলের নাম দেখে, কিন্তু সে লাইট ইয়াগামির নাম দেখতে পায় কিন্তু তার লাইফ স্প্যান দেখতে পায় না। আর এতে সে বুঝতে পারে সেই ডেথ নোটের মালিক এবং সেই ওর ভগবান মানে আসল কিরা। আর তাদের সবার নাম দেখে মিকামি এক এক করে ডেথ নোটে ওদের নাম লিখতে থাকে আর ডিলিট বলতে থাকে, আর সে কন্টিনিউয়াসলি দ্রুত ওদের সবার নাম লিখে ফেলে। আর মনসুরা এখানে প্রচুর প্যানিক করতে থাকে এবং গান ব্যান্ড করে, কিন্তু রেস্টার জাবানি তাদের গান উল্টো মনসুরের উপর পয়েন্ট করে। রেস্টার বলে প্লিজ নড়বে না। মনসুরা তখন বলে তুমি কিভাবে এত কনফিডেন্সের সাথে এটা বলতে পারছো? আর ওদিকে মিকামি কন্টিনিউয়াসলি নাম লিখছিল। নিয়ার বলে কারণ আমি নোটবুকের সাথে কারসাজি করেছি, আর আমি নোটবুকটা নিজের হাতে পেয়েছিলাম এবং সেগুলোর পেজ আমি রিপ্লেস করে দিয়েছিলাম। আর দরজার ওপাশে যে লোকটি রয়েছে যে কিরার জন্য মার্ডার করছে, সে প্রতিদিন এক পেজ ভর্তি করে ক্রিমিনালদের মারতো, আর এর জন্য আজকের তারিখেও যে পেজে লিখতো সেখান থেকে সকলগুলো পেজ আমি রিপ্লেস করে দিয়েছি। তো এর জন্য ওখানে যতই লেখুক আমরা কেউ মারা যাবো না। আর ওদিকে আমরা দেখি টেরো মিকামির নাম লিখতে লিখতে প্রায় পাগল হয়ে যায়, আর এরপর সে ডিলিট বলে শান্ত হয়। সে অনেকটা হ্যাপি হচ্ছিল যে ফাইনালি সে তার গড মানে কিরার সাথে দেখা করতে পারবে এবং কিরার শত্রুও সে শেষ করে দিয়েছে। আর নিয়ার তারপর বলে ওই দরজার বাইরে এক্স কিরা রয়েছে, আর সে এখন কিছুক্ষণের মধ্যে ওকে দিয়ে আমাদেরকে দেখবে যে আমরা মারা গিয়েছি কিনা, আর সে যখন এমন করবে আমরা ওকে ধরে ফেলবো। আর ওই ডেথ নোটে সবার নাম লেখা থাকবে, কিন্তু একজনের নাম লেখা থাকবে না। যার নাম লেখা থাকবে না সেই ওর গড বা সেই কিরা। আইজা বলে হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো, ওখানে যার নাম থাকবে না সেই কিরা। আর এখানে লাইট মনে মনে অনেক খুশি হয়, আর সে বলে আমি জানতাম। আর এখানে সবকিছু একবারে স্তব্ধ হয়ে যায়। আর লাইট তখন মনে মনে বলে ডেথ নোটের সাথে কারসাজি, এটা আমি আগে থেকেই জানতাম। নিয়ার তুমি বাজেভাবে হেরে গিয়েছো, তুমি যে নোটবুকের সাথে কারসাজি করেছো সেটা একটা ফেক নোটবুক, আর আমি যেটা মিকামিকে বানাতে বলেছিলাম, আর যে ডেথ নোটে মিকামির নাম লিখেছে সেটা আমি লুকিয়ে রেখেছিলাম, সেটাই আসল ডেথ নোট। আর এরপর আমরা আগের সিন দেখতে পাই। লাইট বলে আমি মিকামিকে বলেছিলাম সেজন্য একদম ডেথ নোটের মতো আরেকটা ডেথ নোট বানায়, আর ডেথ নোটের 5টা পেজ যেন টাকাটাকে মেল করে। আর অন্যভাবে বললে ক্রিমিনালদের মূলত টাকাটা মারছিল, মিকামি নয়। আর মিকামিকে আমি বলেছিলাম সেজন্য মানুষদের সামনে কন্টিনিউয়াসলি আলাদা আলাদা সময় নকল নোটবুক ইউজ করে, যেন মনে হয় ওই ডেথ নোট ইউজ করছে, যাতে ওকে কেউ পিছু করলে এটা নোটিশ করে। কিন্তু ওই সময় টাকাটাই মূলত ক্রিমিনালদের মারছিল। কিন্তু মিকামি যাকে মারতে চাইতো সে টাকাটাকে করতো কি ইমেল করে নামটা পাঠিয়ে দিত, ওদিক থেকে টাকাটা লিখতো আর এখানে মারা যেত, আর সবাই মনে করতো হয়তো মিকামি মারছে, মানে মিকামিকে যারা ফলো করবে তারা মনে করবে মিকামি মারছে। তো মিকামির পিছু করা ব্যক্তিকে আমি বিশ্বাস করিয়েছি যে মিকামির কাছে ডেথ নোটটা রয়েছে সেটা আসল। আর মিকামির রুলসের জীবন অনেক প্রেডিক্টেবল, তার একটা পারফেক্ট টাইম টেবিল রয়েছে, সে প্রতিদিন ডেথ নোটের একটা করে পেজ ভর্তি করে। আর নিয়ার তুমি এটা নোটিশ করেছো, এসব ভেবেই তুমি নোটবুকের সাথে কারসাজি করেছো। অন্যভাবে বললে তোমার উচিত ছিল আমাদের সাথে দেখা করার আগের দিন পেজ গোনা, কারণ আজকে 28 তারিখে যে পেজ ইউজ হচ্ছে তোমার এর পরের সমস্ত পেজও গোনা উচিত ছিল বা রিপ্লেস করা উচিত ছিল। তুমি যদি এটা করতে তাহলে নোটবুকে কারো নাম লেখা হলেও কেউ মারা যেত না, কারণ তুমি ওই পার্টটাই রিপ্লেস করে দিয়েছিলে। আর এটাই ছিল পারফেক্ট প্ল্যান। আর তুমি দেখা করার জন্য তারিখ আর ডেটও চেঞ্জ করনি, আর আমি জানতাম তুমি নোটবুকের সাথে আবারও কারসাজি করবে। আর এর জন্য আমি মিকামিকে বলেছিলাম প্রতিদিন যেন মাইক্রোস্কোপ দিয়ে ডেথ নোট চেক করে। আর এরপর আমাদের দেখানো হয় মিকামি যখন টাকাটাকে কল করে বলেছিল আমি কনফার্ম করে নিয়েছি, আর টাকাটা লাইটকে মেসেজ করেছিল আমি তোমার সাথে দেখা করতে চাই। তো লাইট মনে মনে বলে খেলা আসলে ওই দিনই শেষ হয়ে গিয়েছে, আর যে ডেথ নোট মিকামি আজকে নিয়ে এসেছে সেটা আসলে ডেথ নোট, যেটা আমি ওকে লুকাতে বলেছিলাম। কিন্তু নিয়ার তোমার কাছে একটা সুযোগ ছিল, তুমি অনেক সফট, তুমি এলের সাথে মোকাবেলা কখনোই করতে পারবে না। এল যদি থাকতো সে অবশ্যই এটা চেক করে দেখতো যে পেজগুলো তুমি নিয়ে এসেছো ওগুলো অরিজিনাল না নকল। এল একবার হলো ইউজ করে দেখতো যে ওটা কাজ করে কিনা, কিন্তু তুমি সেটাও করনি। আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি নিয়ার, একদম মজা লাগছে না। তুমি জেতার চেষ্টা করছো কিন্তু জিততে পারোনি। যাই হোক তোমার কারণে আজকে এখানে সবাই মারা যাবে, আর আমি কিরা চমৎকার বিজয় অর্জন করব। তো লাইট তখন বলে তুমি যে দরজার বাইরে আছো তুমি কি সবার নাম নোটবুকে লিখেছো? মিকামি মনে মনে বলে গড সে আমার সাথে কথা বলেছে, হ্যাঁ আমি লিখেছি। আর লাইটের এখানে অনেক হাসি পাচ্ছিল, আর সে মনে মনে বলে না এখন হাসা যাবে না, সবকিছু কন্ট্রোল করতে হবে। 40 সেকেন্ড পর এরা যখন সবাই মারা যাবে তখন 35 নম্বর সেকেন্ডে আমি বিজয় ঘোষণা করবো। নিয়ার তখন বলে এটা তো ভারী অদ্ভুত, তুমি যখন তাকে জিজ্ঞেস করলে নাম লিখেছো নাকি ও তোমার কথা এত সহজে অ্যান্সার দিল, তোমরা কি খুব পরিচিত? লাইট বলে না হতে পারে ও মনের দিক থেকে অনেক ভালো, নয়তো নিজের উপর ভরসা রয়েছে, আবার এটা হতে পারে তোমাদের চমৎকার প্ল্যানের ব্যাপারে ও আগে থেকে জানে। মনসুরা বলে সেই হিসেবে তো আমরা অনেক বিপদে রয়েছি। নিয়ার তখন বলে টেরো মিকামি তুমি যদি চাও ভেতরে আসতে পারো, আমি জানি তুমি কিরার জন্য কাজ করো, আর আমাদের নাম তো লিখেই দিয়েছো, আর ভয় পাওয়ার কাজ নাই, ভেতরে চলে আসো, ভেতরে চলে আসতে পারো। লাইট বলে হ্যাঁ টেরো মিকামি তাই করো, সে ঠিক বলছে, না লুকিয়ে ভেতরে চলে আসো। তো লাইটের ভয়েস শুনে মিকামি ফাইনালি দরজা খুলে ফেলে এবং তারা সবাই অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। আর লাইট মনে মনে বলে খুব ভালো মিকামি।
মিকামি অনেক ভালো কাজ করেছো। আর লাইট বলে যখন তুমি প্রথম নাম লিখেছিলে এরপর কত সেকেন্ড হয়েছে? তো এরপর মিকামি তার ঘড়িতে দেখে গুনতে থাকে 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, মানে 40 হলে তো সবাই মরবে। আর তখন লাইট ফাইনালিস্ট নিয়ারকে বলে আমার মনে হচ্ছে নিয়ার আমি জিতে গিয়েছি। আর 40, আর এখানে 36 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। তো এবার চলো গাইস আমরা ডেথ নোটের সর্বশেষ পর্ব 37 নম্বর এপিসোড ফিনিশিংটা দেখে আসি। তো এই এপিসোডের শুরুতে আমাদের দেখানো হয় এডি এবং আমাদের মনসুরা অনেক ভয় থাকে, আর তারপর ওরা দেখে যে ওদের কিছুই হয়নি। আর মনসুরা তখন বলে আমাদের কিছু হয়নি, 1 মিনিটের বেশি হয়ে গিয়েছে, তো আমরা জীবিত রয়েছি, আমরা মরিনি। আর এখানে লাইট এবং মিকামি অবাক হয়ে যায়। আর নিয়র তখন বলে আমি তো আগেই তোমাদেরকে বলেছিলাম কেউ মরবে না, মনে আছে কি? ভগবান কিরা কেন ওরা মরেনি? আপনি তো যেরকম বলেছিলেন আমি সেরকমই করেছি। আর নিয়ার তখন রেস্টার আর জাবানিকে বলে ওই মিকামি শালাকে ধরে ফেল, ওরে ন্যাংটা করে বৈঠক দে। আর তারপর তো রেস্টার মিকামিকে ধরে ফেলে, আর জাবানি মিকামির হাতে হাত করে বেঁধে দেয়। তো মিকামির কাছ থেকে টেক্সট বইটা তখন নিচে পড়ে যায়, আর জাবানি তখন ওই বই নিয়ে নিয়ারের কাছে আসে। আর নিয়ার তখন বলে দেখো এখানে লেখা রয়েছে ডেথ নোট, এবং এই ডেথ নোটে আমার টিমের সকল সদস্যের নাম রয়েছে এবং জাপানিজ টাস্ক ফোর্সেরও সকল সদস্যর নাম রয়েছে, কিন্তু শুধুমাত্র একটা নাম লেখা হয়নি, সেটা হচ্ছে লাইট ইয়াগামি। আর তখনই নিয়ার বলে এতেই প্রমাণ হয় যে লাইট ইয়াগামি হচ্ছে কিরা। আর লাইট যখন ধরা পড়ে যায় লাইট তখন পাগলামি করে নাটক করতে থাকে, বলতে থাকে এটা মিথ্যা, আমাকে ফাঁসানো হচ্ছে, নিয়ার আমাকে ফাঁসানোর জন্য এই ফাঁদ পেতেছে। তুমি চিন্তা করো ডেথ নোটে কারো নাম লেখার পরে কেউ মরেনি, এটা কত অদ্ভুত না? এটা তো বোঝাই যাচ্ছে যে নিয়ার আমাকে ফাঁসানোর জন্য এটা ফাঁদ করেছে। নিয়ার তখন বলে আমি তো আগেই বলেছিলাম কেউ মরবে না, কারণ তো আমি ডেথ নোটটাই পরিবর্তন করে দিয়েছি। আর এটা শোনা পরে লাইটের আর কিছু বলার থাকে না, সে বলে এটা মিথ্যা, আমি এই লোকটাকে তো চিনিও না, মানে মিকামিকেও চেনেও না এমন ভাব করে লাইট। আর এই কথা শুনে মিকামি দুঃখে ভেঙে পড়ে যে ভগবান আপনি আমারে চিনলেন না, জায়গায় পল্টি দিলেন, মানে মনে মনে বলছে আর কি। আর তখন আইজাবা এসে লাইটের কাছে বলে লাইট অনেক দেরি হয়ে গিয়েছে, আর তুমিও জানো নিয়ার জিতে গিয়েছে, আর তুমি কিছুক্ষণ আগে বলেছিলে নিয়ার আমি জিতে গিয়েছি, তো স্বীকারোক্তি হিসেবে এর চেয়ে আর বেশি কিছু লাগে না। আর মনসুরা তখন উদাস হয়ে মাটিতে বসে পড়ে এবং বলে লাইট তুমি এটা কিভাবে করতে পারলে? আর এখানে তোমাদের মনে রাখতে হবে মনসুরা কিন্তু শুরু থেকে চিপের অনেক বড় ফ্যান এবং লাইটকে অনেক ভালোবাসতো, আর বিশেষ করে লাইটের বোনকে অনেক ভালোবাসতো। তো মগি যখন লাইটের হাতে হাত করে বাঁধতে যায় লাইট তখন দৌড়ে দরজার কাছে যায়। আর নিয়ার তখন বলে লাইট ইয়াগামি ওরফে কিরা তুমি হেরে গিয়েছো, আর কিছুক্ষণ আগেই তুমি তোমার নিজের বিজয়ের ঘোষণা দিয়েছিলে। সত্যি বলতে তুমি জিতেই যেতে, আমি হেরে যেতাম, কিন্তু তুমি যেরকম চিন্তা করছিলে সবকিছু সেভাবেই চলছিল। বাট প্রবলেম হচ্ছে মিকামি যে ডেথ নোটে নামগুলো লিখেছে সেই ডেথ নোটটা আমি পরিবর্তন করে দিয়েছিলাম, আর আমি যখন পরিবর্তনের কথা বলেছিলাম তখন আমি আসলটার কথা বলছিলাম। আমি তোমার বইয়ের কিছু অংশই পরিবর্তন করেছিলাম মাত্র, কিন্তু আসলটার কোনো কিছু আমি পরিবর্তন করিনি। তো তোমার কি কনফিউজিং লাগছে? এই দেখো আসল ডেথ বুট, এটা আসলে আমার কাছে রয়েছে। আর তারপর নিয়ার বলে যে বইটা মিকামির কাছে ছিল, যেটাকে তোমরা আসল মনে করছিলে আর মনে করছিলে ওটার পেজ আমরা চেঞ্জ করে দিয়েছি, আসলে ওটা জামানি বানিয়েছিল, এবং আমরা আগেই মিকামির আসল ডেথ নোটের সবগুলো ছবি আমরা নিয়েছিলাম, আর তারপর আমরা হুবহু ওই ডেথ নোটটার মতো আরেকটা ডেথ নোট বানাই এবং জাবানি মিকামির হাতের লেখা কপি করে হুবহু আরেকটা ডেথ নোট বানায়, যাতে মিকামি বুঝতেই না পারে যে এটা নকল। এবং জাবানি তার সর্বোচ্চ চেষ্টা করেছে যাতে এই ডেথ নোটটা বাইরে থেকেও হুবহু আসলের মতো লাগে, ভেতর থেকেও আসলের মতো লাগে, কিন্তু এটা করতে সে মাত্র 1 রাত সময় নিয়েছিল। আর তারপর নিয়ার বলে আমি যেহেতু আসল ডেথ বুক ছুঁয়ে ফেলেছি তো সেহেতু আমিও শিনিগামিকে দেখতে পাবো। তো এটার পর নিয়ার বলে মিস্টার শিনিগামি তোমার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো, আমি নিয়ার। রিয়ক বলে হ্যাঁ আমার নাম রিয়ক, তোমার সাথে সাক্ষাৎ আমারও ভালো লাগলো, তুমি খুব স্মার্ট। আর লাইট তখন মনে মনে ভাবতে থাকে নিয়ার তো রিয়কের সাথে কথা বলছে, তার মানে ও নিয়ার রিয়ককে দেখতে পাচ্ছে, ও সত্য বলছে। আর তখন নিয়ার বলে এই বইয়ের কিছু পৃষ্ঠা ছিঁড়া ছিল, তাহলে রিয়ক এটা কি হতে পারে এই পৃষ্ঠাতে যদি আমি কারো নাম লিখি তারও মারা পড়বে? রিয়ক বলে হ্যাঁ। নিয়ার বলে আমারও তাই মনে হচ্ছিল, আর এই পদ্ধতি লাইট তুমি কয়েকবার ব্যবহার করেছো তাই না? তুমি কতবার আমাদের সবাইকে বোকা বানিয়েছো। আর লাইট ইয়াগামি তুমি কিরা? আর তখন লাইট ইয়াগামি বলে নিশ্চয়ই এর পেছনে কোনো ট্রিক্স রয়েছে, আর এটাও হতে পারে যে মিকামি আমাকে ধোকা দিয়েছে। নিয়ার তখন বলে তুমি ভুল বলছো, এর পেছনে মেলোর হাত রয়েছে, আর আমার পুরো বিশ্বাস আমি তোমাকে একটু বললেই তুমি সম্পূর্ণ বুঝতে পারবে। এই ডেথ নোটের পৃষ্ঠাটা দেখো, এখানে দেখানো হয় মিকামির আসল ডেথ নোটে কিমি তাকাদার আত্মহত্যার কথা উল্লেখ রয়েছে, আর মিকামিও এটা দেখে যে কিমি নিজেকে আগুন লাগিয়ে ছাই হয়ে যাবে আর আত্মহত্যা করে মৃত্যুবরণ করবে। আর লাইট তখন মনে মনে বলে কিমিকে তো আমি মেরেছিলাম আমার ঘড়ির মধ্যে যে পেজ রয়েছে সেটা দিয়ে। আর লাইট তখন রেগে গিয়ে মিকামির দিকে তাকায়, আর মিকামি তখন বলে প্রভু আমার কাছে মনে হচ্ছিল আপনার উপর নজর রাখা হচ্ছে, আপনি হয়তো আপনার দায়িত্বটা পালন করতে পারবেন না কিমি তাকাটাকে মারার, এই জন্য আমি আবার ওটা লিখে দিয়েছিলাম। আর লাইট তখন বলে আমি না তোমাকে বলেছিলাম কোনো পাগলামি করবে না? নিয়ার তখন বলে হ্যাঁ ঠিক বলেছো। 26 তারিখে যখন তাকাদার কিডন্যাপিং এর খবর প্রচারিত হয় তখন মিকামি ব্যাংকে গিয়েছিল, আর জাবানি বলে উঠলো অনেকক্ষণ ধরে আমি মিকামির পিছু করছিলাম এবং আমাদের কাছে আগে থেকে ইনফরমেশন ছিল যে মিকামি প্রতি মাসে শুধুমাত্র 25 তারিখে ব্যাংকে যায় যেখানে ওর ভোল্ট রয়েছে, কিন্তু আমরা অবাক হয়েছিলাম মিকামি এবার 2 বার ব্যাংকে গিয়েছিল, 25 তারিখ আর 26 তারিখেও। আর এরপর আমরা মিকামির পিছনেই ভোল্ট পর্যন্ত, আর ওই সময় আমরা দেখলাম মিকামি প্রথমবারের মতো এদিক ওদিক তাকাচ্ছিল, অনেক ভয়ে ভয়ে তাকাচ্ছিল যাতে ওকে কেউ না দেখে। তো জাবানি তখন ওর পেছনে যায় এবং ড্রয়ারের মধ্যে আসল ডেথ
নোট ছিল, যেখানে মিকামি তাকাতার নাম লিখে দিয়েছিল। আর তারপর নেয়ার বলে, লাইট ইয়াগামি তুমি একটা জিনিস লক্ষ্যই করলে না যে মিকামি নিজে নিজেই সিদ্ধান্ত নিয়ে তাকাতাকে মেরে ফেলেছে এবং ডেথ নোটে নাম লিখেছে, কারণ সে যায় না তুমি তোমার ছেঁড়া পেজের মধ্যে তাকাতার নাম লিখে আগে ওকে হত্যা করে দিয়েছো এবং এ কারণে তুমি নিশ্চিন্তে ছিলে। কিন্তু মিকামিও বোকার মতো লিখে ফেলেছে, আর এতেই আমরা প্রমাণ পেয়েছি যে কিমি তাকাতাকে তোমরাই হত্যা করেছো, আর এর জন্য আমরা মেলোর শুকরিয়া আদায় করব, কারণ সেই সিচুয়েশনটা তৈরি করেছে। আর তারপর লিটনার বলে, মেলো অবশ্যই জানতো যে ওর নামও ডেথ নোটে লেখা হবে। আর এরপর দেখানো হয় লিটনার মেলোর সাথে যোগাযোগ করে, আর মেলো বলে হ্যাঁ এটা আমাকে করতেই হবে। তো এখানে নিয়ার বলে মেলো জানতো, আর মেলো এটাও জানতো যে মেলো একা বা আমি নিজে একা কেউ আমাদের লক্ষ্য অর্জন করতে পারবো না। আমরা দুজনের একজন একা একা এলের চেয়ে এগিয়ে যেতে পারবো না, কিন্তু আমরা দুজন একসাথে হলে এলের সমকক্ষ হতে পারবো কিংবা এলের আগেও যেতে পারবো। আর সেই কাজটাই মেলো আমাদের সাথে করেছে। আর এই সময় আমাদের সামনে আছে কিরা, যে এলকে হারিয়ে দিয়েছিল, কিন্তু আজ সেই কিরা আমাদের সামনে হেরে গিয়েছে। তো এখানে লাইটের প্রচন্ড রাগ হয় এবং অদ্ভুত ভাবে হাসতে শুরু করে, আর সবাই তখন ওর দিকে তাকিয়ে ভাবেও এত হাসছে কেন। আর তারপর লাইট হাসি বন্ধ করে বলে, তোমরা ঠিক ধরেছো, আমিই কিরা। কিন্তু নিয়ার তুমি এখন আমাকে কি করবে, হত্যা করবে? আমি পৃথিবীর অলরেডি ভগবান হয়ে গিয়েছি, আমি পৃথিবীর কানুন, কোন জিনিস সঠিক কোন জিনিস ব্যাঠিক সেটা কিরা বলছে, আমি পৃথিবীর মানুষের শেষ ভরসা। তোমার কি মনে হয় তুমি কিরাকে হত্যা করবে? এটা ঠিক হবে? 6 বছর আগে যখন কিরা আসলো তখন থেকে সকল পৃথিবীর যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, পৃথিবীর সন্ত্রাসী কার্যকলাপ অন্যায় অত্যাচার বন্ধ হয়ে গিয়েছে, তবে পৃথিবীতে এখনো কিছু নষ্ট মানুষ রয়েছে। আর আমি যখন প্রথম নোটবুক পেয়েছিলাম তখন পৃথিবীর অবস্থা আরো ভয়াবহ ছিল, আর আমি এগুলো দেখে দুঃখিত ছিলাম, আর আমার কাছে মনে হচ্ছিল এই কাজগুলো আমি করতে পারবো, তাছাড়া কাউকে না কাউকে এই কাজ তো করতেই হতো। আমি জানি হত্যা করা পাপের কাজ, কিন্তু পৃথিবীর শান্তি আনার জন্য এই একটা মাত্র পদ্ধতিতেই কাজ করা সম্ভব। তোমার কি মনে হয় আমার জায়গায় অন্য কেউ থাকলে এই কাজটা করতে পারতো? আমার মতো এত 6 বছর ধরে টিকে থাকতে পারতো, এত দূর এগিয়ে আসতে পারতো, এত কষ্ট সহ্য করে এত দূর আসতে পারতো? আর হ্যাঁ, শুধুমাত্র আমি নতুন পৃথিবীর প্রতিষ্ঠা করতে পারবো। নিয়ার বলেন, না, তুমি ন্যায় বিচারক নও, তুমি একটা খুনি, আর এই ডেথ নোট হচ্ছে ইতিহাসের মার্ডার করার সবচেয়ে বড় মাধ্যম। আর তুমি একটা শিনিগামের শক্তি আর একটা ডেথ নোট পেয়েছো, যেটা একটা ভয়ঙ্কর হাতিয়ার, এবং তুমি সাংঘাতিক একটা হত্যাকারী। আর উল্টো তুমি নিজেকে প্রভু মনে করো। তুমি জাস্ট মনে রাখো তুমি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর একটা খুনি। আর লাইট তখন ওদেরকে মনে মনে বোকা ভাবে, মানে লাইটের এখানে পুরো মাথার তালি ছিঁড়ে গেছে আর কি ধরা খেয়ে। তো লাইট বলে, নিয়ার তোমার কাছে যে ডেথ নোট রয়েছে আর যেটা আইজাবা জাপানিজ টাস্ক ফোর্সের হেডকোয়ার্টার থেকে নিয়ে এসেছে, দুইটাই কি আসল নোটবুক? নিয়ার বলে, মানে তুমি কি বলতে চাচ্ছ? লাইট তখন বলে, হ্যাঁ, আমি শুধু এটুকুই জানি আসল ডেথ নোটটি কোথায়। তুমি যদি কিরাকে হারাতে চাও তোমাকে আইজাবার ওই ডেথ নোটটা একবার ট্রাই করা উচিত, আর তুমি আমার নাম অথবা মিকামির নাম সেখানে লিখতে পারো, আর এটা পরীক্ষা করার জন্য যে এটা আসল নাকি নকল। তো এরপর দেখানো হয় এই কথা বলে লাইট মূলত ওদেরকে মানে অন্যদিকে মনস্ক করছে। আর তারপর লাইট তার ঘড়ি থেকে ডেথ নোটের কাগজ বের করে আর কলম দিয়ে নিয়ারের নাম দ্রুত লেখা শুরু করে। কিন্তু তখনই রেস্টার বলে ওঠে, লাইট একটা ডেথ নোটের কাগজ লুকিয়ে রেখেছে, ও ডেথ নোটের কারণে নাম লিখছে। আর তৎক্ষণাৎ মনসুরার হাতে গুলি করে, আর লাইট চিল্লাতে থাকে, মনসুরা তুমি একটা বেকুব ছিলে, আছো থাকবে, আর তুমি কাকে গুলি করেছো জানো? আমি লাইট ইয়াগামি। আর তখন মনসুরা দাঁড়িয়ে বলে, তুমি ওইসব কেন করেছো? তোমার পিতাকে তুমিই মারিয়েছো। লাইট তখন বলে, হ্যাঁ। তোমার কি মনে হয় সোয়েচুরি ইয়াগামি যোগ্য ছিল? উনি মনে করতো উনি ন্যায় নীতির জন্য যুদ্ধ করতেন, কিন্তু উনার যুদ্ধ করার স্টাইলে পরাজয় ছাড়া ভাগ্যে আর কিছু আসেনি। তিনি একজন বোকা লোক ছিলেন, তুমি যদি তার মতো করে বাস করতে চাও তাহলে করতে পারো। আর তারপর লাইট বলে, মনসুরা তুমি যদি আমার কথা বুঝে থাকো তাহলে বাকি সবাইকে গুলি করো, জলদি করো, আমরা এই সুন্দর একটা পৃথিবী বানাবো। কিন্তু মনসুরা তখন কাঁদতে থাকে আর বলতে থাকে, লাইট তুমি ইচ্ছা করে নিজের পিতাকে মৃত্যুবরণ করতে দিয়েছো, কিন্তু এমন ভাব তুমি করছো যেন কিছুই হয়নি। আর এরপর দেখানো হয় লাইট তার ডেথ নোটের যে কাগজটা রয়েছে, কলম তো পড়ে গিয়েছে, ও নিজের রক্ত দিয়ে নিয়ারের বাকি নামটুকু লিখতে যাচ্ছিল, কিন্তু তখনই আইজাবা চিল্লিয়ে বলে, লাইট রক্ত দিয়ে নাম লিখছে। আর তখন মনসুরা করে কি 5-6টা গুলি করে লাইটের উপর, আর মনসুরা বলতে থাকে, আমি তোমাকে আজকে মেরেই ফেলবো। কিন্তু এখানে আমরা দেখতে পাই গুলিগুলো লাইটের সাইডে লেগেছে, আর আরোগুলো যখন মনসুরা করবে তার আগেই আইজাবা, মোগি এবং ইডে সবাই মিলে মনসুরাকে ধরে ফেলে। আর অন্যদিকে মিকামি লাইটের দিকে তাকিয়ে থাকে আর ওর অবস্থা দেখতে থাকে, মানে ওর ভগবানের অবস্থা। তো এখানে লাইট ওঠার চেষ্টা করে, আর লাইট মিকামিকে বলে, মিকামি কি করছো? ওদের নাম লিখে ওদেরকে হত্যা করো। আর তখন মিকামি পাগল হয়ে যায়, আর নিয়ার তখন বলে, এই খেলা শেষ। আর ওইদিকে আমরা দেখি লাইটের নড়াচড়া সব বন্ধ হয়ে গিয়েছে। আর তখন লাইট করে কি মিসা আর কিমি তাকাতার স্মৃতি মনে করতে থাকে, কিন্তু ও নিজেই মিসা আর তাকাতাকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল। আর লাইট তখন ভাবতে থাকে, এখন আমি কি করব? আর ওই সময় মাকামি করে কি কলম নিয়ে নিজের বুকে কলমটা ঢুকিয়ে দেয়, অনেক রক্ত প্রবাহিত হতে থাকে, আর সবাই তার রক্ত থামাতে এগিয়ে যায়। আর এই সুযোগে লাইট করে কি আস্তে আস্তে উঠে, আর সবাই যখন মাকামির রক্ত বন্ধ করার চেষ্টা করছিল ওইদিকে দেখা যায় যে লাইট বেরিয়ে যাচ্ছে। আর মনসুরা এটা লক্ষ্য করে যে লাইট গেটের কাছে চলে গিয়েছে। তো মনসুরা লাইটকে আটকানোর চেষ্টা করে, কিন্তু শোনে না, ও ওখান থেকে পালিয়ে যায়। আর আইজাবা সহ বাকিরা লাইটকে মারার জন্য পেছন পেছন যেতে চাইলে নিয়ার না করে দেয়। নিয়ার বলে, আইজাব আমার মনে হয় না ওর কাছে আর কোনো পেজ রয়েছে ডেথ নোটের, আর ওর যে জখম হয়েছে ও বেশি দূর যেতেও পারবে না, ওকে একা ছেড়ে দাও, ও আর কিছু দূর গিয়ে এমনিই থেমে যাবে। আর আইজাবা তখন বলে, নিয়ার আমি তোমার আন্ডারে জব করি না যে আমার তোমার অর্ডার মানতে হবে। তো নিয়া এটা শুনে বেশ অবাক হয়, কিন্তু বলে, আচ্ছা ঠিক আছে, তোমার যেমন ইচ্ছে তুমি করতে পারো। তো এরপর আইজাবা, মোগি, ইডে সবাই বেরিয়ে পড়ে। আর অন্যদিকে আমরা লাইটের সিন দেখতে পাই যে কন্টিনিউয়াসলি পালাতেই থাকে। আর লাইট সেই রাস্তা দিয়ে যাচ্ছিল যেখানে
যেখান দিয়ে সে প্রতিদিন কলেজ শেষ করে বাসায় ফিরতো। আর তারপরও ডেথ নোট পাওয়ার আগের অবস্থার কথা ভাবতে থাকে। যেদিনও প্রথম ডেথ নোট পেয়েছিল সেই দিনের কথা মনে করতে থাকে। ডেথ নোট পেয়ে কিভাবে বাসায় ফিরেছিল সেই কথা মনে পড়ে। তার এটাও মনে পড়ে সে আগে কেমন মানুষ ছিল, আরো কতটা বদলে গিয়েছে এখন। আর তার কম্পারিজনে আমরা দেখতে পাই যে লাইট আগে কত চুপচাপ ছিল আর বর্তমানে লাইট কেমন হয়ে গিয়েছে। আর এগুলো কিন্তু লাইটের একটা ইলুশন ছিল, মানে যেটা আমাদের দেখানো হলো যে লাইট কত বদলে গিয়েছে, ওর চিন্তা ভাবনা কত বদলে গিয়েছে। আর অন্যদিকে আমরা রিওকে সিন দেখতে পাই। রিওক একটা বিল্ডিং এর টাওয়ার উপর বসেছিল এবং এই রিওক খুশি হয়ে বলছিল তুমি হেরে গিয়েছো লাইট, কিন্তু আমাদের যখন প্রথম দেখা হয়েছিল আমি তোমাকে বলেছিলাম শেষে আমি আমার ডেথ নোটে তোমার নাম লিখবো এবং আমি তোমাকে মারবো। আর রিওক বলে আর এই নিয়মটা হচ্ছে সেই শিনিগামী যে ডেথ নোট নিয়ে আসে পৃথিবীতে আর যে প্রথম মানুষ সেই ডেথ নোটটা পায় তার মধ্যে একটা চুক্তি। আর এর কারণটা হচ্ছে যদি তোমাকে জেলে পাঠিয়ে দেয় কে জানে তুমি কখন মরবে, আর এত সময় আমি এখানে পৃথিবীতে থেকে অপেক্ষা করতে পারবো না। তো লাইট তোমার খেলা শেষ এখনই, তুমি এখানেই মরবে। তো এরপর রিওক তার হাতে কলম নেয় এবং ডেথ নোটে লাইটের নাম লেখার আগে বলে আমরা অনেক সময় একসাথে ছিলাম, আমরা একে অপরের সাথে অনেক ভালো টাইম পার করেছি, অনেক বোরিং টাইম পার করেছি, তবে সবকিছুর জন্য ধন্যবাদ। আর এই কথা বলে রিওক লাইটের নাম ডেথ নোটে লিখে দেয় এবং বলে অনেক মজা পেলাম লাইট। আর ঠিক তখনই লাইটের হার্ট অ্যাটাক আসে এবং সে সিঁড়ির ওপর পড়ে মারা যায়। আর ওর যখন হার্ট অ্যাটাক হয় অনেক কিছু ভীষণ দেখতে থাকে মারা যাওয়ার আগে আর কি। আর এরপর আমাদেরকে মিশাকে দেখানো হয়, মিশা ট্রেনে করে কোথাও যাচ্ছে এবং ওকে দেখে আমরা বুঝতে পারি অনেক ডিপ্রেসড, কিন্তু এখানে আমাদের বলা হয় না এটা কতক্ষণ পরের কাহিনী। তবে দেখে এতটুকু আমরা বুঝতে পারি যে লাইট মারা গিয়েছে এটা ও জানে, আর এই জন্য মারাত্মক লনি ফিল করছে এবং ও করে কি একটা ব্রিজের উপর এসে দাঁড়ায় এবং আত্মহত্যা করার জন্য প্রস্তুত হয়। আর ফাইনালি সে চোখ বন্ধ করে পানিতে লাফ দিয়ে আত্মহত্যা করে। আর অন্যদিকে আমাদের আবারও লাইটের সিন দেখানো হয়, সে সামনের দিকে তাকিয়ে দেখে, তার কাছে মনে হয় এল ওর সামনে দাঁড়িয়ে রয়েছে, যেটা ওর ইলিউশন। কিংবা আমরা আবার এরকমও বলতে পারি যে লাইট মরার আগে এল এর আত্মা তার সাথে দেখা করতে এসেছে, কারণ তারা একই জায়গায় যাচ্ছে। আর তারপর লাইট এল কে দেখে বা এল এর কাছে হার স্বীকার করে চোখ বন্ধ করে মৃত্যুবরণ করে। আর এখানেই ইতিহাসের সবচেয়ে সেরা ওয়ান অফ দ্য বেস্ট মাস্টারপিস এনিমির সমাপ্তি ঘটে। তবে আমি খুবই দুঃখিত যে আমি হয়তো খুব ভালো মতো বোঝাতে পারিনি। অ্যাকচুয়ালি আমরা যেটা করেছি আমরা এটা তোমাদের জন্য জাস্ট হিন্দি থেকে বাংলায় ট্রান্সলেট করেছি, তো এখানে আমাদের নিজেদের ক্রেডিট নেওয়ার মতো কিছুই নেই। তোমরা যদি বলো যে ভাই অনেক ভালো এক্সপ্লেন করছেন বা ভাই অনেক ভালো লাগছে, এরকম কোনো কিছু বলার কোনো কারণ নেই। এটা জাস্ট ট্রান্সলেট ছিল, তোমাদের জন্য জাস্ট আমরা ট্রান্সলেশন করেছি। তবে তারপরেও র্যান্ডম অ্যানিমেশনের সাথে যারা ফার্স্ট টাইম ডেথ নোট দেখলে আমার বিশ্বাস তাদের কাছে এই ডেথ নোট সিরিজটা এবং যে কয়টা ক্যারেক্টার রয়েছে এই ক্যারেক্টারগুলো আজীবন তোমার মাথায় থাকবে। এবং আজ থেকে 20 বছর পরে যখন বুড়ো হয়ে যাবে তখনও যদি এল বা লাইটের কোনো ক্যারেক্টারের ছবি গুগলে পাও বা ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় পাও, এই সময়ের কথা একটা মনে পড়ে যাবে যে না অসাধারণ একটা মাস্টারপিস ছিল। তো যাই হোক, এখানে আমার একটা ব্যক্তিগত আমি কথা বলি, আমার কিন্তু প্রথমে লাইটকে ভালো লাগতো, এরপর এল মারা যাওয়ার কয়েক পর্ব আগে থেকে আমি এল এর ব্যাপক সাপোর্টার হয়ে যাই। তারপর এল মারা যাওয়ার পরে লাইটকে আমার চরম বিরক্ত লাগছিল, কিন্তু এই লাস্টের পর্বে লাইটের মনে করো অসহায়ত্ব দেখে ওর হারা দেখে আমার প্রচুর খারাপ লাগছে, আমি লাইটের সাপোর্টার হয়ে গিয়েছিলাম। আবার এর কারণটা হচ্ছে আমি চাচ্ছিলাম না লাইট মারা পড়ুক, আমি চাচ্ছিলাম ওরা সব মারা পড়ুক, লাইট বেঁচে থাকুক, সিরিজের আরো কয়েকটা পর্ব বাড়ুক, আরো নেয়ার আসুক, আরো এল আসুক এবং যাতে সিরিজটা শেষ না হয়। তো যাই হোক, অসাধারণ একটা সিরিজ ছিল ইন ওয়ার্ড, অসাধারণ। আমরা বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো। আর এটার নাকি আরেকটা বোনাস এপিসোড রয়েছে, সেটা আমরা খুব দ্রুত আনার চেষ্টা করবো। ওটা আনার পরে আমরা র্যান্ডম অ্যানিমেশন কিছুদিনের জন্য গ্যাপ দেবো। তো বিদায় নিচ্ছি আমি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, হাফেজ।